হিরোর মতো বাইক স্ট্যান্ড করতে গিয়ে ভিলেনের মতো অ্যাক্সিডেন্ট করে, আর গল্পের সেই দ্বিতীয় নায়কের মতো এখন ঠ্যাং আকাশে তুলে শুয়ে থাকা কেলানে আমার। অসুস্থ শরীর, অ্যাক্সিডেন্ট করে পুরো শরীর ব্যথায় জর্জরিত, হাতে পায়ে অধিকাংশ জায়গায় ব্যান্ডেজ নিয়েও দাঁত কেলিয়ে হাসলো ঈশান। খুব বেশি খারাপ লাগছে তাও নয়, আবার ভালোও লাগছে না তাও নয়, একেবারে মাঝামাঝি পর্যায়ে থাকলে যেরকমটা হয় ঠিক তেমনটাই। ঈশান কিছু বলবে তার আগেই মেহেদি বলে উঠল, ভাগ্যিস তোর বাইকের পেছনে বসে নি, নালে তোর পাশের বেডেই আমাকে শুতে হতো। শালা বাইক কিভাবে চালায়, মনে হচ্ছিল হেলিকপ্টার চালাচ্ছিস। সেই তো। এই তোকে বাইক চালানো কে শেখালো বলতো? শালাকে কোলে বসে বাইক চালানো শেখাবো? দেশে আসার পর তো তোরাই শিখিয়েছিলি। না মানে আসলে হ্যাঁ হ্যাঁ ওই আর কি। তাই বলে আমরা এরকম করে স্ট্যান্ড করতে বলেছি তোকে? এরকম হলে দিতে বলেছি? একেই বলে সুখে থাকতে ভূতে কেলায়, ভালো থাকতে ইচ্ছে করে না। না কেলালে, এখন থাকো শুয়ে বেডে, 6 মাস এভাবেই পড়ে থাকতে হবে, তারপর সোজা হয়ে দাঁড়াতে পারবে। আল্লাহ মাবুদ বাঁচিয়েছে যে হাত পাগুলো অক্ষত আছে। অক্ষত থাকলো আর কোথায়? যদি তাই থাকতো তাহলে এভাবে হাত পাগুলো টানা দিয়ে বেঁধে রাখা হতো। ভাগ্যিস আঙ্কেল আন্টি দেশে নেই, তাহলে ওর অবস্থা যে কি করতো আমি শুধু সেটাই ভেবে শিউরে উঠেছি। নেই দেখে তো এরকম উড়তে শুরু করেছে। দেখেছিস না, মেয়েদের দেখলে আরও বেশি ভাব মারতে শুরু করে। বাইকের কি অবস্থা একটাবার ভাব, ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে শালা। ফেরিওয়ালাও তো চিনতে পারবে না, নির্ঘাত মনে করবে কারো ভাঙাচূড়া। সেটাই তো, একবার ভাব বাইকের জায়গায় তুই থাকলে কি হতো। কি আর হতো, ওই আমাকে ঠুকিয়ে বাড়ি নিয়ে আসতে হতো। কথা শোনো ছেলের, এত বড় একটা অ্যাক্সিডেন্ট করে এখনো দাঁত কেলানো হচ্ছে। ঈশান তারপরও একটু হাসার চেষ্টা করলো, আর হাসতে গিয়েই বুকের মধ্যে কেমন ব্যথা করে উঠল, গালের এক সাইডটা ব্যথা করে উঠল, আর তখনই আর্তনাদ করে উঠল। ও মাগো, কি ব্যথা! হাসো হাসো আরও হাসো, 32 পাটি বার করে একেবারে দাঁত কেলিয়ে কেলিয়ে হাসো। আপনারা হয়তো বুঝতে পারছেন না এখানে কি হয়েছে, তাই তো? আসলে ঈশান বোধহয় ওদের নিজেদের হসপিটাল একবার ট্রায়াল দেওয়ার জন্যই আজকে অ্যাক্সিডেন্টটা করেছে। গত 6 মাস আগেই দাতুর নামে ওদের নতুন একটা হসপিটাল উদ্বোধন করা হয়েছিল। ঈশান আব্বু দেশে বাইরে থেকেই হসপিটালের কাজটা করিয়েছে, তারপর ছেলেকে দেশে পাঠিয়েছিল দেখাশোনা করতে। অবশ্য ছেলেকে তিনি ডক্টরি পড়ায়নি, তবে ঈশানকে বলেছে মাঝে মাঝে এসে হসপিটালের অবস্থা আর ব্যবস্থাপনা নিজে থেকে দাঁড়িয়ে থেকে করতে। ঈশান এসে হসপিটাল উদ্বোধন করেছিল, কিন্তু তারপর কাকে কাকে নিয়োগ দেওয়া হয়েছে আর কে কে ডক্টর হিসেবে ঢুকেছে সেটা জানে না। তবে ওদের হসপিটালের ম্যানেজার সব কিছু দেখে শুনে করেছে, কারণ ঈশান বন্ধুদের নিয়ে আড্ডা ট্যুরে ব্যস্ত ছিল, তাই বেশি একটা এদিকে আসতে পারেনি। মাঝে মধ্যে এসেছে, আর আজকেও এরকম করে আসা হয়নি। আর আজকে বাইক নিয়ে খুব বেশি হিরোগিরি দেখাতে গিয়েই দুপুরে অ্যাক্সিডেন্টটা হয়েছে। অ্যাক্সিডেন্টের পর ছেলেটা অবশ্য সেন্সলেস হয়নি, কিন্তু সব জ্ঞানে থাকলেও পুরো ব্যথায় জর্জরিত শরীরটা। আব্বু আম্মুকে এখনও এ বিষয়ে জানানো হয়নি। শুভ ভাবল অন্তত আর যাই হোক আঙ্কেলকে তো বিষয়টা জানাতেই হবে, যদি পরবর্তীতে কোনোভাবে জানতে পারে তাহলে ওদের বকাঝকা করবে। তো ঈশান এবার আর্তনাদ করে উঠতেই এরই মাঝে কেউ একজন দরজা ঠেলে কেবিনে প্রবেশ করলো। ভিআইপি কেবিনে ছেলেটাকে দেওয়া হয়েছে, নিজেদের হসপিটাল আর নিজেই এখন শুয়ে পড়েছে। ঈশান সেদিকে একবার তাকাতেই যেন হাঁ হয়ে গেল, কারণ এ তো সাক্ষাৎ পরি না, মানে একটা মেয়ে নার্সের ড্রেসে পরে এগিয়ে আসছে। মেয়েটা এগিয়ে এসে এবার একটা ট্রে বেড সাইডে রেখে বলতে আরম্ভ করলো, এই আপনারা এখানে কি করছেন? এত বকবক করছেন কেন? রোগীকে ডিস্টার্ব করা মোটেও ঠিক না, যান বেরোন এখান থেকে। মেয়েটার এরকম মিষ্টি কণ্ঠ শুনে ঈশানের ভিতরে যেন এক প্রশান্তির হাওয়া বয়ে গেল। মেয়েটা দেখতে একদম কিউটের ডিব্বা। ঈশান তো আসার পর থেকে ফ্যাচ করে তাকিয়ে রইল। মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট করে চোখের ভাগগুলো নষ্ট হয়ে গেছে। আচ্ছা, চোখের কি ভাগ থাকে? কে জানে, থাকতেও পারে। এরকম একটা সুন্দরী পরী আর নায়িকার মতো মেয়েকে সামনে থেকে দেখলে চোখে ভাগ নাকি অন্য কিছু থাকে উপরওয়ালাই ঠিক ভালো জানে। ঈশান
মেয়েটার দিকে তাকিয়ে রইল। মেয়েটা ওর এমন চাহনি দেখে বিরক্তি না নিলেও পাশে বসে এবার গালের সাইডে লেগে থাকা রক্তের দাগগুলো পরিষ্কার করে দিতে লাগলো। কোনো রকমে ব্যান্ডেজ করেই ডক্টর বেরিয়ে গেছে আরেকটা ওটি আছে বলে। ঈশানের বন্ধুরা জোর জবরদস্তি করছিল সম্পূর্ণ কাজটা শেষ করার জন্য। তখন ঈশান বলেছে ওনাকে চলে যেতে, আর ডক্টর চলে গেছে একজন দক্ষ নার্সকে দিয়ে যাবেন। এই হয়তো সেই নার্স। ঈশান খেয়াল করলো বন্ধু দুটো নার্সের দিকে একদম হাঁ করে তাকিয়ে আছে, তার মানে নার্স দেখতে একদম ঝাক্কাস। বিষয়টা ভেবেই ঈশান এবার কিছু বলতে যাবে, তার আগে আবারও ব্যথা লাগলো গালের সাইডে। তখন মেয়েটা বলতে আরম্ভ করলো, আমাকে দেখা হয়ে গেলে এখন বেরোতে পারি। আমি এখানে আপনাদের সাথে এরকম সঙ্গের মতো বসে থাকার জন্য আসিনি, কাজ করতে এসেছি। ওনাকে রেস্ট নিতে দিন আর আমাকে পরিষ্কার করতে দিন। আপনারা এখানে থাকলে উনি কথা বলবে, তাতে ওনারই ব্যথা লাগবে। ঈশানের বন্ধু দুটো হক চুকিয়ে গেল। তারপর দুজনেই বাইরে বেরিয়ে গেল। ঈশান মেয়েটার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে দেখে ছেলেটা কিছুটা বিরক্তি নিয়ে বলতে লাগলো, এই যে মশাই, এবার একটু ঘুমানোর চেষ্টা করুন। এভাবে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকলে হাত পায়ের সাথে এবার চোখ দুটোও খুলে পড়ে আসবে। সামনে এরকম একটা কিউট সুইট আর মিষ্টি মেয়ে বসে থাকলে চোখ মেলে তাকানো ছাড়া ঘুমানো যায় নাকি? এই অবস্থাতে শুয়ে আছেন, তারপরেও ফ্ল্যাটিং করে ছাড়ছেন না। আপনাদের দেখেই বোঝা যায় যে ফ্ল্যাট করার জন্যই বাসা থেকে বের হন, তাই না? ফ্ল্যাট কোথায় করলাম? সুন্দরকে সুন্দর বললেও দোষ? আপনাদের বোধ হয় এইটাই একটা সমস্যা যে সত্যিকারের পছন্দ করে কিংবা প্রশংসা করে এমন কাকে কখনো পাত্তাই দেন না, আরও উল্টো বলেন তারা ঠপ দিচ্ছে। আমার তো প্রশংসা করতে হবে না, অন্য সময় দেখতে পাবেন, কারণ এক সপ্তাহের আগেই আপনাকে এখান থেকে ছাড়া হবে না। আপনি কি করে বুঝলেন? আপনি তো অপারেশনের সময় ছিলেন না। ডক্টর বলেছে। আর আপনাদের হসপিটালেই আপনার শুয়ে থাকতে কেমন লাগে সেটা তো দেখতেই পাচ্ছি। সব খোঁজ খবর নিয়ে এসেছেন দেখছি। আমি আপনাকে আগেও দেখেছি। আপনি হসপিটালের প্রতিষ্ঠাতার অর্থাৎ এমডির ছেলে, বর্তমানে এমডি, তাই তো? যাক, পার্সোনাল লাইফে অনেক কিছু জেনে ফেলেছেন। আমি কে কেমন হয়তো জানেন। তাহলে এবার সামনের দিকে এগোনো যাক। মানে তেমন কিছু না। আপনি দেখতে কিউট সুইট আর একদম পোতেলের মতো। আমার আপনাকে ভালো লেগেছে, তাই বলছি। স্টপ। আর একটু হলে আজকেই মরে যেতেন, আর এখন বসে আপনার এসব ফালতু কথা বলছেন। একবার নিজের অবস্থা দেখেছেন? কবি বলেছে, যে অবস্থাতেই যেভাবেই থাকো না কেন, ভালোবাসার প্রকাশ করতে থাকো। ঢপ দিচ্ছেন আপনি, আর মিথ্যা কথা বলার জায়গা পান না। এই কথা যে কবি বলেছে, সেই কবি এখনো জন্মই নেয়নি। তাহলে বুঝতে পেরেছেন। যাই হোক, আপনি এখন থেকে আমার কাছে আসবেন। আপনার কাছে আসবো মানে? আপনি যেমনটা ভাবছেন আমি ওরকম মেয়ে নই। আরে বাবা, আপনি আমার দেখাশোনা করবেন। অন্য কোথাও থাকলেও আপনি এখন থেকে এখানে আসবেন, অন্য কাকে পাঠাবেন না, তাই বললাম। আপনার কথা আমি কেন শুনতে যাব? কেন শুনতে যাবেন সেটা জানি না, তবে আপনার কথা আমার কথা যে আপনাকে শুনতেই হবে ম্যাডাম। না হলে কি করবেন? চাকরি থেকে বের করে দেবেন নাকি জোর করবেন? এই তো আপনাদের মেয়েদের একটাই দোষ, চাকরি থেকে কেন বের করব? সুস্থ হয়ে তারপর আপনার পেছনে পড়ব। আর হ্যাঁ, জোর করার মতো কোনো লম্পট আমি নই ম্যাম। আমি আপনাকে প্রেমের প্রস্তাব দিয়েছি, মানে আপনাকে আমার ভালো লেগেছে। জানি না কেন ভালো লেগেছে। এই অবস্থাতে অবশ্য অবস্থার বিবেচনা করে প্রেম ভালোবাসা হয় না, সেটা আমি এখন এই মুহূর্তে বুঝতে পারছি। তাই ভুলেও যেন আমার দিক থেকে নজর না সরে তোমার। এখন থেকে হবু বয়ফ্রেন্ডের দেখাশোনাটা নিজে থেকে করবেন। যদি তা না করো তাহলে কিন্তু আমি খুব বেশি রেগে যাব, বলে দিলাম। উফ, আমার এখানে আসাই ভুল হয়েছে, নাহলে আপনার মতো একটা বদমাইশ আর অসভ্যের সাথে আমার দেখাই হতো না আজকে। যা খুশি বলে নাও, তোমারই তো হবু বর, যা খুশি তাই বলতে পারো সুন্দরী। এবার নার্স অর্থাৎ তোয়া কাজ শেষ হয়ে গেলে চলে যেতে নিলেই তখন ঈশান বলতে লাগলো, বাই দ্য ওয়ে, তোমার নামটা কিন্তু বলনি। এবার অন্তত নামটা তো বলে যাও সুন্দরী। স্টুপিড। ওইটা তো আমার নাম হতে পারে, কিন্তু তোমার নাম কিভাবে স্টুপিড হয়? উফ, অসহ্য, জ্বালিয়ে মারলো একেবারে। মেয়েটা এক প্রকার বিরক্তি নিয়ে চলে যেতেই ঈশান মুচকি মুচকি হাসতে লাগলো। ঘণ্টাখানেক পরে বন্ধুরা এসে পাশে বসলো।
এরই মাঝে ঈশানের জন্য ওরা বাইরে থেকে খাবার নিয়ে এসেছে, যেগুলো খেতে সুবিধা হবে। দুপুরের খাবারটা খাওয়া হয়নি, ভেবেছিল বাইক স্ট্যান্ড শেষ করে রেস্টুরেন্টে গিয়ে পেট পুড়ে খেয়ে তারপর বাসায় যাবে, কিন্তু সরাসরি হসপিটাল হয়ে তারপর মনে হয় বাড়ি যাওয়ার মতো অবস্থা হয়েছিল। তবে বাড়ি আর যেতে পারবে না, 7 দিন পরে যাওয়ার সম্ভব হবে। দেশে আসার পর থেকে আব্বু আম্মু ঈশানের 2 বেস্ট ফ্রেন্ড মেহেদি আর শুভকে বলে দিয়েছিল যেন ওরা তার ছেলের আশেপাশেই থাকে, আর ওরাও তাই সব সময় ঈশানের খোঁজ খবর আর খেয়াল রাখে। ঈশানের সাথেই প্রায় সময় থাকে, আর এমন একটা অ্যাক্সিডেন্ট করেছে, তাহলে ওকে ছেড়ে যাবে কি করে? বাইক স্ট্যান্ড করার সময় ওরা যেখানে ছিল তাই হসপিটালে আনতে বেশি দেরি করেনি। এরই মাঝখানে মেহেদি এসে খাবারগুলো বেড়ে যখনই ঈশানকে খাওয়াতে নিবে তখনই শুভ বলতে লাগলো, আহা, একটা বউ থাকলে কত সুন্দর করে খাইয়ে দিত বলতো। আছে তো। ঈশানের এমন দ্বারা কথাতেই দুজন হকচকিয়ে ওর দিকে চোখ বড় বড় করে তাকালো। এবার শুভ আর মেহেদির আগ্রহ সুযোগ দৃষ্টি দেখে বলতে লাগলো, আছে মানে? না মানে আসলে আমি বলছিলাম কি, তোদের তো বলা হয়নি, তখন যে নাচ মেয়েটা আসলো ওকে না খুব ভালো লেগেছে, তোদের বলার জন্য খুঁজছিলাম। আর ভালো কথা, মেহেদি শোন, ওর খোঁজ খবর নিবি, ডিটেলসে আমাকে জানাবি। ও কোথায় থাকে, কি করে, আর কবে থেকে এখানে জব করছে সব কিছু জানাবি। আর ওকে আমার এই কেবিনে পার্মানেন্ট করে দে, অন্য কোথাও যেতে হবে না, সব সময় যেন আমার কাছে আসে। বাদবাকিটা আমার থেকে জেনে নিস। আমি যেটা বলেছি সেটা কর, যদি না করিস সুস্থ হয়ে কিন্তু তোদের এই বেডের শর্ট ব্যবস্থা করব। ওস্তাদ, এত জোরে গাড়ি চালিয়েছেন, এখন আবার হুইল চেয়ারে বসেও গাড়ি চালানোর ইচ্ছা আছে নাকি? মানে মানে কিছু না, আঙ্কেলকে বিষয়টা বলেছি, আর সব শোনার পর বলেছে বাকি হাত পাগুলো বাসায় এসে ভাঙবে। তোমাকে পাঠিয়েছে এখানে সব কিছু দেখে শুনে রাখার জন্য, আর তুমি কিনা এখানে বাইক স্ট্যান্ড করে নিজের এই অবস্থা করেছো। তার উপর বলছো হসপিটালের এক নার্সকে তোমার পছন্দ হয়েছে, তার খোঁজ খবর নিতে সে নাকি আমাদের ভাবি। হবে, সামনে হয়ে যাবে, আর মন থেকে ভালোবাসলে সবই সম্ভব। এখন যেটা বলেছি সেটা শোনো, ওর খোঁজ খবর আমার কিন্তু চাই, ওকে ডাক এক্ষুনি। ডাকবো, এখনকার মতো খাবারটা খেয়ে নে, তারপর না হয়। কখনোই না, তোদের ভাবির হাতে খাবো, তোদের ভাবি এসে আমাকে খাওয়াবে, তারপর অন্য কথা। এখনই যা এখান থেকে, চোখের সামনে থেকে দূর হ। ঈশান রাগী চোখে দুজনের দিকে তাকিয়ে রইল। কেউ কাছে আসলে বকাঝকা করতে লাগলো। আধা ঘন্টা যাবৎ বোঝানোর পরও যখন উপায় হলো না, তখন গিয়ে ডক্টরের সাথে আগে শুভ কথা বলল মেয়েটার বিষয়ে, ঈশানের কেবিনে ওকে একেবারে পার্মানেন্ট করে দিতে। আর শুভর কথাতে লোকটা কিছুক্ষণ অবাক চোখে তাকালেও তখন বলে দিল মালিকের ছেলের কথা, তাই লোকটা তেমন আর বেঁকে বসতে পারল না। অন্যদিকে মেহেদি গিয়ে ভদ্রমহিলার খোঁজ খবর নিয়ে এসে তারপর যখনই ঈশানের সামনে আসলো, শুভ ছেলেটাকে ততক্ষণে ডেকে নিয়েছে। তোয়া আসছে বলে শুভকে হয়তো পাঠিয়ে দিয়েছে। দুজনেই ফিরে এসে ওর সামনে দাঁড়ালো, আর মেহেদি বলল, আর যেদিন থেকে হসপিটাল চালু হয়েছে সেদিন থেকেই এই মেয়েটা এখানে জব কন্টিনিউ করছে। মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে, আর তোর থেকে বয়সে 2 বছরের সিনিয়র হবে। অনেক দিন যাবতই চাকরির জন্য ঘুরছিল, তারপর তাদের হসপিটাল অনেক চেষ্টা করে চাকরিটা জোগাড় করতে পেরেছে। বেশি টাকা বেতন পায় না এখান থেকে, তবে যা পায় সেটা দিয়ে অসুস্থ বাবা মার সংসারটা চলে যায়, কোনোভাবে চালিয়ে নেয়। একা এক বাবার মেয়ে, আর বাবার অনেক দিন আগে অ্যাক্সিডেন্টের কারণ কর্মক্ষমতা হারিয়েছিল। তারপর থেকে সংসারের হালটা মেয়েটা ধরেছিল। তাই কত কষ্টই না হয়েছে আমার জান পাখিটার। ওই শোনো, ওর বেতনটা দ্বিগুণ করে দে, যদি কেউ জিজ্ঞেস করে সেটা আমি বুঝে নেব। আর শোন, তুই ওকে ডাকিস নি শুভ। শুভ কিছু বলতে যাবে তার মাঝেই কেউ একজন দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো। সবাই সেদিকে লক্ষ্য করলেই দেখে তোয়ার রাগান্বিত চেহারা নিয়ে সামনে এসে দাঁড়ালো। এই তো সুন্দরী চলে আসে। কি হলো সুন্দরী, তোমার আসতে তো দেরি হলো কেন? আপনি কি শুরু করেছেন? আমাকে কি শান্তিতে থাকতে দিবেন না? হসপিটালে এমডির ছেলে বলে কি আমাকে একদম পেয়ে বসেছেন? আপনি আমাকে যেমনটা ভাবছেন, আগেই বলেছি আমি কিন্তু তেমন মেয়ে নই। আমি তোমাকে কেমন মেয়ে ভাববো? তুমি অনেক সুন্দরী, অনেক কিউট, তেমনি ভাবছি। আর তুমি আমার সিনিয়র হবু গার্লফ্রেন্ড। আব্বু আম্মু আসলে খুব তাড়াতাড়ি
আমরা বিয়েটাও করে নেব। দেখো, তার আগে কিন্তু তোমাকে রাজি হতে হবে সুন্দরী। আপনি এবার বাড়াবাড়ি করছেন। আপনার কিন্তু এরকম করাটা মোটেও ঠিক হচ্ছে না। আপনি জানেন একটা মেয়ের মতের বিরুদ্ধে গিয়ে তাকে এরকম জোর জবরদস্তি করাটা কত বেআইনি। আমি আপনার এখানে আসতে চাইনি, কিন্তু জোর করে ডাক্তার আমাকে পাঠালো, বলল আপনার কথাতেই এখানে আমার ডিউটি দেওয়া হয়েছে। আপনি কি শুরু করেছেন এসব? আমার এই সুন্দর ফুলটাকে অন্য কেউ দেখবে না, এখন থেকে শুধু আমিই দেখব। এবার নাও, আমার খাবারটা খাইয়ে দাও তো, উঠতে পারছি না জান পাখি। বলছিলাম কি, এখন থেকে যেহেতু এখানেই থাকতে হবে, তাই আপনাকেই ওর খেয়াল রাখতে হবে। এই জন্য আপনাকে আলাদা বোনাস দেওয়া হবে, আপনি টেনশন করবেন না। দেখুন, আমি চাকরি করে যে টাকাটা পাচ্ছি তা দিয়ে আমার দিব্যি চলে যাচ্ছে। এর বাইরে আমার কিছুর দরকার নেই। আর টাকার লোভ দেখিয়ে এগুলো আমাকে দিয়ে করানো যাবে না। ওকে বাবা, কিছু লোভ দেখাবে না। এখন বসো, আমাকে খাইয়ে দাও, খুব খিদে পেয়েছে। শুভ আর মেহেদি অনেকক্ষণ যাবৎ মেয়েটাকে রিকোয়েস্ট করতেই তোয়া ভাবলো যেহেতু ওর ডিউটি এখানেই পড়েছে সেহেতু ছেলেটার খেয়াল রাখতেই হবে। আর আগেও হয়েছে, কতবার রোগীকে খাইয়ে দিতে হয়েছে, কিন্তু কোনো ছেলের কেবিনে এই প্রথমবার আসতে হচ্ছে তোয়াকে। কারণ হসপিটালে যে ম্যানেজার তাকেও খুব শ্রদ্ধা করে, আর বড় ভাইয়ের মতো লোকটাকে দেখে বলেই কোনো সময়ের জন্য ওকে কোনো ছেলে কিংবা আর কোনো পুরুষের কেবিনে পাঠায়নি, সবসময় মেয়েদের ওয়ার্ডেই পাঠিয়েছে। কিন্তু আজকে এরকম করে যে পাঠাবে সেটা ভাবতে পারেনি তোয়া। মেয়েটাকে বারবার বলতেই এক প্রকার বিরক্তি নিয়ে তোয়া ঈশানের সামনে বসলো। তারপর খাবারটা স্পুন দিয়ে ঈশানের মুখের সামনে তুলে ধরতেই ছেলেটা খেয়ে নিল। বাচ্চাদের মতো করে তোয়া ওকে খাওয়াতে লাগলো। মেয়েটার ভয়েসটা একদম মোহনীয়, শুনতে ইচ্ছে করে। ঈশান ইশারা করতে বন্ধুরা সবাই বাহিরে বেরিয়ে গেল। আহা, কি সুন্দর দৃশ্য! কোনো দায়িত্ববান স্ত্রী তার একমাত্র হাজবেন্ড আর আদরের ভালোবাসার বরটাকে খাইয়ে দিচ্ছেন নিজ হাতে। জানো, যে কেউ দেখে বলবে না তোমার আর আমার মাঝে কোনো সম্পর্ক নেই, হতে যাচ্ছে, এখনো হয়ে ওঠেনি। কিন্তু তোমাকে এরকম গাল ফুলিয়ে থাকতে দেখলে যে কেউ ভাববে যে তোমার আমার সাথে। ইচ্ছে করছে খুশি মেরে নাকটা ফাটিয়ে দিতে। আজকে কি কুক্ষণে যে হাসপাতালে এসেছিলাম, নাহলে আপনার মতো একটা বদমাইশ লোকের কেবিনে আমার ডিউটি পড়তো না। আমি বদমাশ হতে পারি, কিন্তু ভালোবাসার দিক থেকে দেখো, একদম তোমাকে নিজের থেকে বেশি ভালোবাসবো। আর এত রাগ করতে হয় না সোনা, শরীর খারাপ করবে তো। শরীর আমার নয়, আপনার খারাপ করবে। এত বেশি বকবক না করে খাবারটা খেয়ে নিন আর আমাকে যেতে দিন। তোমার তো কোথাও যাওয়া হচ্ছে না সুন্দরী, তুমি এখন থেকে যে আমার এখানেই থাকবে। এত কথা বলো কেন? আমি তোমাকে বলেছি না এখানে ডিউটিতে থাকবে তো থাকবে। এখন তো আমার মনে হচ্ছে আপনাকে আজকেই রিলিজ করে দেওয়াটাই ভালো ছিল। অন্তত আর যাই হোক, আমাকে আপনি দেখতেও পেতেন না, আর এখানে আপনি থাকতেনও না আর আমাকেও জ্বালাতেন না। মেয়েটা এক গাদা কথা শোনালো। ঈশান শুধু মুচকি হাসলো। শেষে গিয়ে ঈশানের খাওয়া শেষ হতেই মেয়েটা যখন চলে যাচ্ছিল তখন ঈশান ওকে ডাকলো পিছন থেকে। সুন্দরী বলে ডাকতেই তোয়া চোখ রাঙিয়ে ওর দিকে তাকালো আর বলতে লাগলো, এই সুন্দরী কাকে বলছেন? আমি কোনো সুন্দরী টুন্দরী না, আমার একটা সুন্দর নাম আছে, তোয়া। ও হ্যালো তোয়া বেবি, বেবিটা এদিকে আসো তো, আমার মুখটা একটু মুছে দাও। ভদ্র বইয়ের মতো একটু মুখটা মুছে দিলেই তো হয়। এবার তোয়া কিছু একটা ভেবে এগিয়ে আসলো। ঈশান আবারও কথাটা বলতেই মেয়েটা পাশে থাকা টিস্যু দিয়ে মুখটা মুছিয়ে দিল ছেলেটার। তারপর চলে যেতে নিলেই ঈশানোর একটা হাত ধরলে মেয়েটা বেশ খানিকটা অবাক হলো। প্রথম দিনেই এত বড়সড় একটা ঝটকা পছন্দ হয়নি। ঈশান হাতটা ছেড়ে দিল আর বলতে লাগলো, ওফ সরি, প্রথম দিনই এত দূরে এগোনোটা ঠিক হয়নি। যাও শোনা বাকি। তোয়া বুঝতে পারলো আগামী 7 দিন বোধহয় এই ছেলেটা ওকে জ্বালিয়ে মারবে। সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে তারপর বেরিয়ে যেতেই খেয়াল করলো 2 বন্ধু, অর্থাৎ হসপিটালের বর্তমান এমডি 2 বন্ধু বাহিরে দাঁড়িয়ে আছে। ওদের দেখে মেয়েটা বলতে লাগলো, যেমন বন্ধু তার তেমনই সাঙ্গপাঙ্গ। এরকম করে তাকিয়ে থাকেন কেন সবসময়? কখনো মেয়ে দেখেননি নাকি? আরে বাবা, দেখলেও তো এখন ভাবির নজরে তাকাতে হচ্ছে, আর ভাবি না হলে তো আমরা চান্স নিতাম। আপনাদের বোধহয় লাজ শরম নেই। একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানেন না। জানি তো, ভাবির সাথে তো ভদ্রভাবেই কথা বলছি, আর ভাবি না হলে তো অন্যভাবে কথা বলতাম, তাই না? আপনাদের সাথে কথা বলাই বেকার। কি কুক্ষণ যে আজকে এই কেবিনে আসতে গেলাম আমি। না আসলে কি, আপনি আমাদের ভাবি হতেন। তবে একটা কথা ভাবি,
নার্স ম্যাডাম চলে যাচ্ছিল। শুভর কথাতে আবারও দাঁড়ালো, পিছন ফিরে বলল, কি? না মানে আসলে আপনার দিকে এখন তাকানোটা নিষিদ্ধ, তাই বলছিলাম কি আপনার কোনো বান্ধবী কিংবা কোনো বন্টুন আপনার মতো কিউটের ডিব্বা হবে কি না? যদি থাকে তাহলে আমাদের বলতে পারেন, দুজনের একজনের সেট হয়ে যায় আর কি। তোয়া রাগী চোখে তাকাতেই মেহেদি আমতা আমতা করে বলতে লাগলো, ঠিক আছে, আমরা বের করে নিব। আপনারটা যখন বের করতে পেরেছি তাহলে আপনার কাজিন কিংবা ফ্রেন্ডের কথাও আমরা বের করে ফেলব। তোয়া হন হন করে সেখান থেকে চলে গেল। তারপর গিয়ে নিজের রেস্ট রুমে বসে ভাবতে লাগলো। এলাকাতেও কিছু বখাটে জ্বালায়, এখানে আসার সময়ও কিছু বদমাইশ জ্বালাবে। আবার হসপিটালে এসে হসপিটালের এমডির ছেলে এরকম করে বদমাইশি করছে। এই অসভ্যতার জন্য আমাকে দেখছি এবার পাগলই হয়ে যেতে হবে। কোথায় এসে পড়লাম? সব সময় মেয়েদের সাথে কী রকম হয়, এরকমই হয় নাকি? ফাজিলগুলো মেয়েদেরকে দেখলেই এমন বদমাইশি করতে ইচ্ছে করে। এরা পারেও বটে, এরকম একটা অসভ্যের সাথে দেখা হলো কি করে সেটাই বুঝতে পারছি না। ডক্টর বলেছে 7 দিনের কথা। এই কথাটা যখনই মাথায় আসলো তখনই তোর মনে হতে লাগলো ঈশান ওকে 7টা দিন পুরো জ্বালিয়ে মারবে। ডক্টরের তরফ থেকে বলা হয়েছে, আর ম্যানেজারও বলে দিয়েছে খুব করে ঈশানের কেবিনে ও ডিউটি করতে হবে। তোয়া আরও ভাবতে লাগলো, এখান থেকে কোনোভাবে যদি ট্রান্সফার নিয়ে অন্য কোথাও যাওয়া যায় এই 7 দিনের জন্য, অন্তত ছেলেটা এখান থেকে চলে গেলে তারপর যেখানে খুশি দিক ভেবেই তোয়া উঠে ম্যানেজারের সামনে গেল। ম্যানেজার একটা বিল করছিল। এরই মাঝখানে তোয়াকে দেখেই ভদ্রলোক একটু ওর দিকে আর চোখে তাকিয়ে থেকে বলতে লাগলো, কি হয়েছে আপু? না মানে আসলে ভাইয়া বলতেছিলাম কি যে কেবিনে আমার ডিউটি পড়েছে, ওই কেবিনটা কি আমাকে একটু চেঞ্জ করে অন্য কোথাও পাঠানো যায়? কোনো সমস্যা হয়েছে? আসলে তেমন কোনো সমস্যা না, তবে ওই ছেলেটা কেমন যেন। কোন ছেলেটা? যাকে ওই কেবিনে শিফট করানো হয়েছে। মানে এমডির ছেলের কথা বলছো তো? হ্যাঁ ভাইয়া, আসলে উনি কেমন করে যেন কথা বলে আর কেমন করে তাকিয়ে থাকে, তাই বলছিলাম কি যদি আমাকে অন্য কোথাও দিতেন। 7টার দিনেই তো ব্যাপার, ম্যানেজ করে নাও। আর ডক্টর নিজে রেকমেন্ডেড করেছে, এখানে আমি কি করতে পারি বলো? না মানে আসলে কখনো পুরুষের কেবিনে যাওয়া হয়নি তো, তারপরে সবসময় কেমন লাগে একটা ছেলের কেবিনে গিয়ে বারবার আসা যাওয়া করতে, আর ওনার কাছে কেউ থাকে না, একা গিয়ে কেমন যেন অস্বস্তি ফিল হয় আমার। কি করা যাবে আপু? দেখো যেটা হয়েছে সেটার জন্য আমিও কিছু করতে পারছি না। তাছাড়া যে ডাক্তার হসপিটালের সবথেকে সিনিয়র আর সবচেয়ে অভিজ্ঞ, সেই তোমাকে সেখানে পার্মানেন্ট 7 দিনের জন্য শিফট করে দিল। এখানে আমি কি করতে পারি বলো? তোয়া নিরুপায় হয়ে আবারও রেস্টুরেন্টের রুমে ফিরে আসলো। ইচ্ছে তো হচ্ছে ছেলেটার মাথা ফাটিয়ে দিতে। যাই হোক, রাতের খাবারটা যখন খাওয়ার সময় হলো তখন নার্স ম্যাডামকে ডাকতেই ভদ্রমহিলা কিছুক্ষণ বাদে ঈশানের কেবিনে এসে দেখলো 2 বন্ধু একদম বাদুড়ের মতো ঝুলে আছে, না মানে পাশে দাঁড়িয়ে আছে। তোয়া আসতেই ওরা দুজন সুরসুর করে বেরিয়ে যেতেই ঈশান বলতে লাগলো, দেখো দেখো ভাবিকে কিভাবে সম্মান দিতে শুরু করেছে ওরা। আপনি কি আমাকে জ্বালানো ছাড়া আর অন্য কিছু করতে পারেন না? একদিনেই এত বেশি মানুষকে মানুষ কিভাবে জ্বালাতে পারে? দেখেন, আপনি যদি ভেবে থাকেন অন্য আর 10টা মেয়ের মতো আপনি আমার সাথে ফ্ল্যাট করলে আমি রাজি হয়ে যাব আর আপনার প্রেমে হাবুডুবু খাবো আর বড় লোকের ছেলে বলে গলায় ঝুলে পড়ার চেষ্টা করব, তাতে সেটা আপনার ভুল ধারণা। এরকম কখনোই হবে না। আর আমি এরকম ধরনের মেয়ে আপনাকে আগেই বলে দিয়েছি যে আমি এমন না। এসব বন্ধ করুন। আমি জানি তো তুমি সবার থেকে আলাদা, তাই তো তোমার প্রেমে পড়েছি। দেখো, তুমি আমাকে পছন্দ করো না, ভালোবাসো না, সেটা পরের বিষয়, কিন্তু আমি চাইছি না পারিবারিকভাবে বিষয়টা আগে নিয়ে যেতে। তোমাকে আমার প্রথম দেখাতেই পছন্দ হয়েছে, তাই চাইছি তোমাকে ইমপ্রেস করতে, আর তুমি যেন আমার প্রতি দুর্বল হও। আপনি যদি ভেবে থাকেন এরকম কিছু হবে তাহলে সেটা আপনার ভুল ধারণা। এরকম আজে বাজে আর আজব চিন্তা ভাবনা আর কখনোই করবেন না, কারণ আমি এরকম কিছু হতেই দিব না। আপনার প্রতি দুর্বল হওয়া তো দূরে থাক, আপনার আশেপাশেও আমি থাকতে চাই না। 7টা দিন এখানে আপনার জন্য ডিউটি করতে হবে, তাই না হলে অন্য কেউ হলে আমি কখনো এখানে আসতাম না। যেভাবেই হোক কেবিন থেকে অন্তত রেহাই নেওয়ার জন্য হলেও অন্য কোথাও যেতাম। সেটা তো তোমার দ্বারা হচ্ছে না, এখন থেকে এখানেই তোমার থাকতে হবে। আর তুমি যদি ভেবে থাকো 7 দিন পর আমি বাসায় চলে গেলে তুমি রেহাই পেয়ে যাবে, তাহলে সেটা তোমার ভুল ধারণা।
মেয়েটা ঈশানকে খাওয়াচ্ছিল। এরই মাঝে ঈশান কথাটা বলতেই তোয়া খাওয়ানো বন্ধ করে দিল। না পাখি, 7 দিন পর থেকে তুমি বাসায় শিফট করবে আর বাসাতেই আমার দেখাশোনা করবে। যতদিন পর্যন্ত আমি না হাঁটতে পারি, ঠিকঠাক মতো সবটা করতে পারি, ততদিন অবধি তোমারই ডিউটি পড়বে আমার বাসায়। আর টাকা পয়সার কথা চিন্তা করো না, ওসব আমি দেখে নেব। কি মানুষটাকে অন্য কিছু অসভ্যের মতো কী সব কথা বলছেন? আমি আপনার বাসায় কেন যাব? আমি ওই ধরনের মেয়ে না, বললাম না? এবার কিন্তু আমার রাগ হচ্ছে সুন্দরী। আমি তোমাকে কখনো বলেছি তুমি বাজে মেয়ে, কিংবা তুমি অন্য মেয়ে বাসায় যেতে বলা হলেই তুমি যাবে আর তোমার সাথে বাজে কিছু করব? ওরকম কিছু না। আমি তোমাকে টাকা দিয়ে নিয়ে যাচ্ছি না সোনা পাখি, তোমাকে আমার পছন্দ হয়েছে, তাই চাই আমার আশেপাশে থাকো। আমার কাছে কাছে থাকলে ভালোবাসাটা ফিল করতে খুব সুবিধা হবে, আর তুমিও বুঝতে পারবে আমার সাথে হৃদয়ের টানটা। এই 7টা দিন ঈশান মেয়েটাকে পুরো বিরক্ত করে মেরেছে। আর এই 7 দিন হসপিটালে ঈশানের কেবিনে ডিউটি করে তোয়ার মনে হয়েছে জীবনের সবচেয়ে কঠিন আর লজ্জাজনক পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। কারণ এর আগে কখনো এরকমটা হয়নি। আর এমডি ছেলেকে এরকম করে দেখাশোনা করতে এসে তার এত সব দুষ্টুমি আর ফ্ল্যাটিংয়ের শিকার হতে হবে সেটা ভাবতে পারেনি। প্রথম তোয়া ভেবেছিল 2-4 দিনে সব কিছুই শেষ হয়ে যাবে, কিন্তু ঈশান যে এত বেশি সিরিয়াস ওর বিষয়ে সেটা ভাবতে পারেনি। কারণ সেদিন যখন ঈশানকে রিলিজ করে দেওয়া হলো, বাসায় গেল, সেদিন হসপিটালে ঈশান বলে দিল তোয়ার ডিউটিটা যেন এখন থেকে ওর বাসায় করে দেওয়া হয়, আর পার্মানেন্ট ভাবেই যতদিন না ও সুস্থ হয় ততদিন যেন ওকে বাসায় পাঠানো হয়। আর হসপিটাল থেকেও তাই করা হলো। তোয়া প্রথমে যেতে চাইছিল না দেখে পরে ম্যানেজারের সাথে কথা বললে ম্যানেজার বলল উনি ছেলেটার সাথে কথা বলে নেবে। উনি যখন কথা বলে আসলো, ওনার থেকে আসা অনুরূপ কোনো উত্তর না পেয়ে তোয়া বলতে লাগলো, ভাইয়া আমি কি করে ওই ছেলেটার সামনে সব সময় সঙ্গের মতো বসে থাকবো বলো? আমার এমনিতেই লজ্জা লাগে, তার উপরে আবার একটা অচেনা ছেলে যে কিনা সব সময় এসব অদ্ভুত ধরনের কথা বলতে থাকে। লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে করে। কি কুক্ষণে যে সেদিন তোমার কথা শুনে আমি ওনার কেবিনে গিয়েছিলাম, আর কিরকম করে যে উনি আমার পেছনে পড়ে গেল। কেন, কি বলে উনি? আরে বাবা, উনি বলে আমাকে নাকি পছন্দ করে, আমাকে নাকি ভালোবাসে, আমাকে নাকি বিয়ে করবে, আরও কত সব বাজে বাজে কথা বলো। এটা কখনো হয়? হাসপাতালে এমডির ছেলে কি করে একটা নার্সকে বিয়ে করতে পারে? এত বড় লোকের ছেলে হয়ে কি কখনো সম্ভব কোনো সাধারণ ঘরের মেয়েকে বিয়ে করা? ওনাদের কাছে ভালোবাসাটা একটা পুতুল খেলা মাত্র। যখন ইচ্ছে হলো খেললো, আর না হলে ছুঁড়ে ফেলে দিল। আমি সেটা খুব ভালো করে জানি, কিন্তু উনি যে কেন আমার পিছনে পড়লো কে জানে। উনি দেখছি আমাকে চাকরি থেকে না তাড়িয়ে শান্ত হবেন না। আমি আগেই বুঝতে পেরেছিলাম, ছেলেটাকে দেখে আমার তেমনটাই মনে হয়েছে। আর কখনো শুনিনি ওনার সম্পর্কে এরকম কিছু। আমিও বেশ খানিকটা খোঁজ খবর নিয়েছি। মানে তুমি কি আমার বিয়ে দেওয়ার জন্য ওনার খোঁজ খবর নিয়েছো নাকি? আমার প্রথমেই সন্দেহ হয়েছিল ছেলেটা তোমার পিছনে কেন পড়লো আপু, সেই জন্য আমি আড়াল থেকে কয়েকবার তোমাদের কথোপকথন শুনেছি। সব কিছু শুনে মনে হয়েছে ছেলেটা তোমায় সত্যি পছন্দ করে। ভাইয়া তুমি বুঝতে পারছো না, এটা হয় না। এটা কি করে সম্ভব বলো? কাল ওনার আব্বু এসে যদি এসব কিছু জানতে পারে, কিংবা কিংবা ওনার পরিবারের বাকি সদস্যগুলো যদি জানতে পারে আমার সাথে উনি এরকম করছে, তাহলে সবচেয়ে বড় দোষটা আমারই হবে। সামান্য একজন নার্সের প্রতি তাদের ছেলের এতটা আগ্রহ দেখাচ্ছে দেখে আমাকেই ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিবে। আর তুমি তো জানো কত কষ্ট করে আমি এখানে চাকরিটা পেয়েছিলাম। এই মুহূর্তে যদি কোনো উপায় থাকতো আমি চাকরিটা ছেড়ে দিতাম, কিন্তু সেটাও আমার পক্ষে সম্ভব হচ্ছে না। এরই মাঝখানে ঈশানের বন্ধু এসে তোয়াকে ডেকে নিয়ে গেল। আর মেয়েটা যেতে চাইছিল না দেখে ওর বন্ধু বলতে লাগলো, ভাবি আসলে আপনাকে কীভাবে বলবো জানি না, তবে আপনি যেমনটা ভাবছেন আমার বন্ধু ঠিক তেমন নয়। কেমন নয়? আপনি হয়তো ভাবছেন যে ঈশান বড়লোকের 8-10টা বখাটে ছেলেদের মতো মেয়েদের সাথে সম্পর্কে জড়িয়ে বেড়ায় আর তাদের সাথে ফিজিক্যালি ইন্টিমেট হয়ে তারপর আর তার দিকে ফিরেও তাকায় না। ও তেমন কোনো ছেলেই না। বাইরে থেকে পড়ালেখা করে আসলেও ওর একটা গার্লফ্রেন্ড নেই, সব সময় পড়ালেখা নিয়ে ব্যস্ত ছিল। তারপরে এখানে এসে নিজেকে কিছুটা সময় দেওয়ার জন্য এদিকে ওদিকে ঘুরে বেরিয়েছে। আর ওর আব্বু আম্মু বিয়ের পর থেকে বেশিরভাগ সময় ওখানেই ছিল, তাই ওখান থেকে বড় হলেও দেশের প্রতি টান ছিল ঈশানের, তাই এখানে চলে এসেছে। ওর আব্বু আম্মু বলেছিল ওকে বিয়ে করাবে, সেজন্য ঈশান এক প্রকার
ভেদ নিয়ে বলেছে যদি বিয়ে করতে হয় তাহলে দেশের কাউকেই বিয়ে করবে, আর এমন কাউকে বিয়ে করবে যে ওকে ভালোবাসবে, ওকে বুঝতে পারবে, ওর মানসিক শান্তির জায়গা হবে। কারণ দেশের বাইরে থাকলেও দেশে আসার জন্য ওর মনটা হাঁসফাঁস করতো, কিন্তু এখানে আসার পর তেমন কাউকেই পছন্দ হয়নি। আর অনেক মেয়ে ওকে প্রপোজ করলেও ঈশান তাদের খুব সুন্দরভাবে রিজেক্ট করে দিয়েছে। জানেন, ঈশান ওর আব্বুর বন্ধুর এক মেয়ের সাথে কথা বলেছে, কিন্তু কথা বলার পর বুঝেছে ওই যে টাইপের মেয়েদের খুঁজতেছে তার ধারে কাছেও মেয়েটা আসে না। আপনি হয়তো ভাবছেন যে ছেলেটা আবার কোন টাইপের মেয়ে খুঁজছে, খুব সাধারণ একজনকে খুঁজছে, যে সাধারণ আর স্বাভাবিক হবে, ঠিক আপনার মতো। আপনাকে পেয়ে হয়তো বা সেও বিষয়টা ভেবেছে। তাই বলছি কি, আপনি যদি একটু ওর দিকটা ভেবে দেখতেন তাহলে মনে হয় ভালো হতো। দেখুন ভাইয়া, আমি কোনো সিন ক্রিয়েট করতে চাচ্ছি না। আমি এখানে কোনো প্রেম ভালোবাসা করতে আসিনি, আর গরিব একটা মেয়ের সাথে কখনো বড় লোকের ছেলের প্রেম করে তাকে বিয়ে করার জন্য না, বুঝছেন? ধরুন, আমি বুঝতে পারছি আপনার কথাগুলো হয়তো সত্যি আর উনিও ভালো, কিন্তু ওনার আব্বু আম্মু এসব কখনোই মেনে নেবে না। সেই বাংলা সিনেমার মতোই কাহিনী হবে। আমি যদি ওনার সাথে সম্পর্কে জড়াই, উনি সব কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করবে হয়তো। আর পরিবার একমাত্র ছেলের এরকম একটা অবনতি আর এরকম একটা সিদ্ধান্তের কথা ভেবে আব্বু আম্মু অনেক নারাজ হবে। তারপর ওনার সাথে ঝামেলা হবে। দিন শেষে দেখা যাবে ওনাকে সব কিছু থেকে যখন বঞ্চিত করতে চাইবে, কিংবা সেই মাথায় হাত রেখে প্রমিস করাবে আমাকে ছেড়ে দিতে হবে, তখন উনি খুব সহজেই এইসব ছেড়ে দিবে। ভাববে আমাকে বিয়ে করে কী বা পাবে। বড়লোকের একটা মেয়েকে বিয়ে করলে তার প্রপার্টির সম্পত্তি সব কিছুই উনি পাবে। তখন ওনারা আমাকে ভুলে যেতে বাধ্যই হবে। আর না হলে ওনার আব্বু আম্মু তো আছেনই, তারা আমাকে সরিয়ে দ্বিতীয়বার ভাববেন না। যখন জানতে পারবে হসপিটালে সামান্য একজন নার্সের মেয়ের সাথে তাদের ছেলের প্রেমের সম্পর্কে জড়িয়েছে, তখন তারা কখনোই এইসব মানবে না, উল্টো আমাকে চাকরি থেকে বের করে দেবে। আমি অনেক কষ্ট করেই এই চাকরিটা পেয়েছি ভাইয়া। যতদূর পর্যন্ত জানি আপনারা খোঁজ খবর নিয়ে ফেলেছেন যে আমি কিভাবে আমার সংসারটা কষ্ট করে চালাচ্ছি। দয়া করে আমাকে এসব করতে বলবেন না। আর আপনার বন্ধুকে আপনারা একটু বোঝান যে এরকম কিছু হলে আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। আপনারা হয়তো জানেন না যে এখানে জবটা করার আগে আমি টিউশনি করেই সংসারটা চালাইতাম। একটা মেয়ের পক্ষে একটা সংসার চালানো ঠিক কতটা কষ্টের আপনারা সেটা বুঝতে পারবেন না। আপনারা তো বড় লোকের ছেলে, অন্তত আমার দিকটা ভেবে আপনার বন্ধুকে একটু বোঝান। ছেড়ে দিতে বলুন না আমাকে। অন্য কত ভালো ভালো মেয়ে আছে তার জন্য। এত সব বড় লোকের সুন্দরী মেয়েদের ভিড়ে কেন আমাকেই? তোয়া কথাটা বলে শেষ করতে পারল না, তার আগেই ঈশানের কণ্ঠস্বর শোনা গেল। ছেলেটা বলতে লাগলো, সবার মাঝে তুমি অন্যরকম আলাদা, আর সবার থেকে আলাদা বলে তোমাকে ভালোবেসেছি। অন্য কোনো মেয়ের দিকে তাকাতেই ইচ্ছে করেনি, কিন্তু তোমাকে ভালোবেসে ফেলেছি, তাই এত বেশি ডিস্টার্ব করছে। কিন্তু আজকের পর থেকে আর ডিস্টার্ব করবো না, বলে দিলাম। বাসায় চলো, আমার দেখাশোনা করো। অন্য কোনো মেয়ের দিকে তাকাতে ইচ্ছে করবে না তোমাকে দেখার পর থেকে, তাই তোমাকে যেতে বলা হচ্ছে। এখন তোমার যদি এরপরেও এত অসুবিধা থাকে, তাহলে আমি প্রমিস করছি আমি আর তোমার সাথে দুষ্টুমি করব না। তবে দিন শেষে আমি তোমাকে ভালোবাসি, এটাই সত্য। আব্বু আম্মু আসলে আমি তাদের নিয়ে তোমার বাসায় যাব, আর তাদের সাথে কথা বলে তোমার সাথে আমার বিয়েটা ফাইনাল করব। তখন তোমার নিশ্চয়ই বিশ্বাস করতে কষ্ট হবে না যে আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে পাওয়ার জন্য যা খুশি তাই করতে পারি। আপনি বুঝতে পারছেন না ঈশান, আপনি যেটা করছেন সেটা কখনো সম্ভব না, আর আপনি সেই পাগলামিটাই করছেন। আমি সবটা বুঝে গেছি, আর বোঝাতে তোমাকে পারিনি। তুমি একটু নিজেকে বুঝে নিলেই হয়। এত পাগলামি কেন করছো? এত ভালো কেউ বাসবে তোমায়? চারিদিকে এত ফেক ভালোবাসার ভিড়ে সত্যিকারের ভালোবাসাটা তোমার চোখে পড়ছে না, কিন্তু দিন শেষে তোমার আমার ভালোবাসাটাই পেতে ইচ্ছে করবে। তোয়া, ভালোবাসলে তুমি আমাকে ভালোবাসবে, তুমি আমাকে খুব তাড়াতাড়ি আর খুব বেশি। মেহেদি এবার ঈশানকে ইশারা করলো আর কোনো কথা না বলতে। মেয়েটা চুপ করেছিল। তারপর ওকে আরেকটু রিকোয়েস্ট করতেই গাড়িতে উঠে গেল। ঈশানকে বাসায় আনা হলে ওর দুই বন্ধু চ্যাংদোলা করে ধরে ওকে একদম ওর রুমে নিয়ে আসলো। ঈশান বলেছিল নিচে একটা রুমে শিফট করে দিতে, কিন্তু দোতলায় ওর সব জিনিসপত্রগুলো সেজন্য উপরেই নেওয়া হলো। আর মেয়েটা তো আছেই, সেজন্য আর তেমন করে ওকে ভাবতে হলো না। বন্ধুরা ঈশানকে রুমে নিয়ে একদম বেডে শুইয়ে দিয়ে তারপর যখনই চলে যাচ্ছিল তখনই তোয়া ওদের ডেকে বলতে লাগলো, আপনারা কোথায় যাচ্ছেন?
কেউ একজন থাকুন এখানে। আপনার বন্ধুকে আমি না হলে দেখে রাখবো, তাহলে আমারও তো একটা বাইরে যাওয়া হচ্ছে না। আর এটা এটা কোনো হসপিটালে না যে আমি গিয়ে প্রেসক্রিপশন দেখিয়ে ওষুধটা নিয়ে আসবো। আপনাদেরকে যেতে হবে, ওই ওষুধগুলো এক্ষুনি নিয়ে আসবেন। মেয়েটার এমন দ্বারা কথা শুনে সবাই একটু আগ্রহসূচক দৃষ্টি নিয়ে তাকালে মুচকি হাসলো ঈশান। তার মানে ওর প্রতি নজর আছে মেয়েটার। যেহেতু ওর দেখাশোনা করতে এসেছে সেহেতু এগুলো দেখারই কথা, কিন্তু তারপরও এমন করে আবদার করছে আর এমন করে ওর বন্ধুদের বলছে যেন ওর সাথে ঈশানের অনেক দিনের সম্পর্ক। আর তোয়া একজন দায়িত্ববান স্ত্রী, আর তার স্বামীর জন্য এরকম করে আবদার করছে। কথাগুলো ভেবেই সবাই মুচকি হাসলো। তোয়া খানিকটা বিরক্তি নিয়ে বলল, কি ব্যাপার, এরকম দাঁত কেলাচ্ছেন কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে? যান এখান থেকে। এই ঘটনার পর থেকে তোয়া সব সময় প্রায়ই ঈশানের আশেপাশে থাকতো। তোয়াকে ঈশানের বাসার গেস্ট রুমে জায়গা করে দেওয়া হলো মেয়েটার রেস্ট নেওয়ার জন্য। অবশ্য রেস্ট নেওয়ার মতো সময় পেত না। ঈশান সব সময় ওকে কাছে পাওয়ার জন্য সব সময় ডাকতে থাকে। এই করতে হবে, এই করতে বলে, ওই করতে বলে, খাইয়ে দিতে বলে। মোট কথা এমন কোনো কাজ নেই যা তোয়ার করতে হয় না। ঈশানের সাথে থাকতে থাকতে প্রথমে বিরক্তি লাগলেও পরবর্তীতে ছেলেটার এরকম আদুরে আবদার আর কেয়ারিং, তার উপর মেয়েটার চোখের আড়াল হলেই বারবার ওকে কাছে ডেকে নিজের কাছে টেনে আনবে। প্রথম প্রথম বিষয়গুলোতে তোয়ার বিরক্ত লাগলেও এখন কেন জানি ভালো লাগা কাজ করতে আরম্ভ করলো। কিন্তু তোয়া ঘুণাক্ষরেও ঈশানকে বুঝতে দিয়েছিল না যে ঈশানের প্রতি ও আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে। তোয়া নিজেই বুঝতে পারছিল যে ঈশান ওকে কতটুকু ভালোবাসে, কিন্তু আদৌ কি এই ভালোবাসার কোনো ভবিষ্যৎ আছে তোয়া জানা নেই। নিজের অবস্থানের কথা ভেবেই এক প্রকার দূরে আসতে চাইছিল ঈশানের থেকে। তারপর যখন একটা মাস পেরিয়ে গেল তখন ঈশান খানিকটা সুস্থ হলো। তোয়া তখন চলে যেতে চাইলে ঈশান ওকে যেতে দিল না। নিজে হাঁটতে পারে, তারপরও মিথ্যা বলল যে এখনও হাঁটতে অনেকটা কষ্ট হয়, তাই তো তোয়ার কাঁধের উপর ভর করে হাঁটতে থাকে ছেলেটা। কিন্তু তোয়া বুঝতে পারেনি যে ঈশান ওকে নিজের কাছে আটকে রাখার জন্য মিথ্যা বলছে। আরও একটা মাসে প্রায় শেষের দিকে 1.5 মাস পার হয়েছে। তোয়া ঈশানের বাসাতে প্রতিনিয়ত ডিউটিতে আসে। অন্যদিকে আব্বু আম্মু সব কিছু গুছিয়ে নিয়ে চলে আসবে এরকম একটা সিচুয়েশান তৈরি হয়েছে। ঈশানের ভেবে নিয়েছে আব্বু আম্মু যদি ফিরে আসে তাহলে তোয়ার কথাটা খুব শীঘ্রই ওদের বলবে। এদিকে ঈশানের বন্ধুরা একটা টেনশনের মধ্যে আছে। ঈশানের আব্বু আম্মু এসব বিষয় মেনে নিবে কিনা, কিংবা ওর সাথে তোয়ার বিষয়টা নিয়ে ঠিক কীভাবে রিয়্যাক্ট করবে সেটা ভেবেই ওরা ভয় পাচ্ছে। কিন্তু ঈশান ভাবে আব্বু আম্মু সব কিছু সহজে মেনে নেবে। 1.5 মাস পর সেদিন সকাল 10টা বেজে গেলেও তোয়া বাসা থেকে আসছিল না। মেয়েটার দেরি হচ্ছিল বলেই ঈশান বারবার মেয়েটাকে কল করলো, তারপরও তোয়া রিসিভ করছিল না। শেষে বিরক্তি নিয়ে বেডে উঠে বসতেই মেহেদি বলতে লাগলো, কী রে, কী সমস্যা তোর? এরকম উঠে বসছিস সে? মেয়েটা কোথায় গেল বলতো? আসে না কেন এখনো? এতবার কল করছি তারপরও কোথায় গেল? ভাবির জন্য এখনোই দেখে একেবারে উতলা হয়ে উঠেছিস। বিয়ে না হতেই এত বেশি ভালোবাসা, আর বিয়ের পর যে তার কাছ থেকে সরবি না সেটা বুঝতেই পারছি। ফালতু কথা বলিস না তো, আমার খুব টেনশন হচ্ছে। রাস্তায় কোথাও কিছু হলো না তো মেয়েটার? তোরা একটু খোঁজখবর নিয়ে দেখ তো। আরে বাবা, সমস্যা তো হতেই পারে, চলে আসবে। তাছাড়া কাল তো বললো যে আজ আসবে, আর সব কিছু ঠিকঠাকই আছে। এমন নয় যে তোর থেকে ছুটি নিয়ে গেছে যে আজকে আসবে না। চলে আসবে, দেরি হচ্ছে, হয়তো রাস্তায় জ্যাম পড়েছে, আর মেয়েটার বাসাটাও দূরে, সেই জন্যই হয়তো। বুঝেছি, আমাকে যেতে হবে তাই তো? আরে বাবা, যাচ্ছি যাচ্ছি, এত রাগ দেখাতে হবে না। মেহেদি আর শুভ বেরিয়ে গেল বাসা থেকে। ঈশানী সকালের খাবারও খায়নি, টেনশন হচ্ছে খুব। বারবার মেয়েটাকে কল করার পরও রিসিভ করছে না। অন্যদিকে মেহেদি আর শুভ বাইক নিয়ে দোয়ার বাসার সামনে আসে। এসে দেখলো বাসায় তালা দেওয়া। তখন ওরা বেশ খানিকটা ভরকে গেল। পাশের একটা বাসাতে জিজ্ঞেস করতে জানতে পারলো তোয়ার আব্বু খুবই অসুস্থ হয়ে পড়েছিল আজ, সেজন্য ভদ্রলোককে হসপিটালে নেওয়া হয়েছে। হসপিটালের ঠিকানাটা জিজ্ঞেস করতেই ওরা বেশ খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। পরক্ষণে মনে হলো ঈশানকে বিষয়টা জানানো দরকার। তাড়াহুড়ো করে ওরা ঈশানকে কল করলো। রিসিভ করতেই ওপাশ থেকে ঈশান বলতে লাগলো,
কী রে, কোনো খোঁজ খবর পেয়েছিস মেয়েটার? না মানে আসলে খোঁজ খবর বলতে তো আর আব্বু অসুস্থ হয়ে পড়েছিল, সেই জন্যই মেয়েটা আজকে যেতে পারেনি। লোকটার নাকি খুবই ক্রিটিক্যাল অবস্থা, সেই জন্য তোদেরই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ওনাকে। জানি না কে এখন কী অবস্থায় আছে, তবে অফ শিট, মেয়েটার বাবা অসুস্থ, আমি একটাবার খোঁজ খবর পর্যন্ত নিইনি। আর তোদের বলিনি ওদের কি অবস্থায় আছে ওরা। মেয়েটা এত টেনশনের মধ্যে আছে আর আমি সেটা ভুলেই গিয়েছিলাম। এক্ষুনি তোরা হসপিটালে যা, আমি আসছি। তুই এই অবস্থাতে আসতে পারবি? আমরা আগে বাসায় আসি, তারপর না হয়। মোটেও না, আমি যেতে পারবো, আমি হাঁটতে পারি। এতটাও অসুস্থ হয়ে পড়িনি যার জন্য যেতে পারবো না। তোদের টেনশন করতে হবে না, তোরা হসপিটালে যা, আমি আসছি বললাম তো। ঈশান ড্রাইভারকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে চলে গেল। আধা ঘন্টার মধ্যে হসপিটালে পৌঁছে দেখলো তোয়ার আব্বুকে হসপিটালে আনা হলেও কোনো অপারেশন হয়নি। ভদ্রলোক হার্ট অ্যাটাক করেছিল নতুন করে। তোয়া অনেকবার হসপিটালে রিকোয়েস্ট করেছে, তারপরও নাকি অপারেশন হয়নি। ঈশান ডক্টরের সামনে এসে দাঁড়ালে ডক্টর কিছু বলার আগেই ছেলেটা ডক্টরের কলার ধরে বলতে লাগলো, একটা লোক অসুস্থ আর আপনি কি না এখানে চুপচাপ বসে আছেন? আপনাদেরকে আগে বলে দেওয়া হয়নি বিষয়টা? হসপিটালে যে হেলথ ফান্ড আছে সেখান থেকে আপনি করতেন, টাকাটা আপনাকে দিতে হতো। তাহলে হসপিটালে কর্মরত একজন নার্সের বাবাকে না দেখে তাকে ফেলে রেখেছেন কেন? যদি লোকটা মারা যায় এর দায়ভার কি আপনি নেবেন? না মানে আসলে স্যার আমি বুঝতে পারিনি। আপনাকে আমি পরে বোঝাচ্ছি। এক্ষুনি লোকটাকে অপারেশন থিয়েটারে নিন, আর যা খরচ লাগে আমি দেব। তারপরও যেন ওনার কোনো কিছু না হয়। লোকটা তাড়াহুড়ো করে চলে যেতেই ঈশান একটা জায়গায় ধপ করে বসে পড়ল। এরই মাঝে মেহেদি আর শুভ এসে ঈশানের কাঁধের উপর হাত রেখে হাত দিতেই ছেলেটা বলতে লাগলো, সব আমার জন্য হয়েছে। ওর প্রতি নজর দিতে গিয়ে ওর ফ্যামিলির প্রতি আমার একটুও খেয়াল রাখিনি। মেয়েটা এত কষ্ট করে সব কিছুর মধ্যে থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, আর এরকম একটা পরিস্থিতি ওকে ডিস্টার্ব করেছে। ম্যানেজার কোথায়? এক্ষুনি ম্যানেজারকে ডাক। মেহেদি তাড়াহুড়ো করে চলে যেতে ঈশান খেয়াল করলো তোয়া এক জায়গায় বসে কাঁদছে। ঈশান তখন তোয়ার কাছে এসে ওর পাশে দাঁড়াতেই দেখে মেয়েটা আম্মু সেখানে। তোয়া কান্না ভেজা চোখে ওর দিকে তাকালো। মেয়েটা এখনও অবধি জানে না যে ডক্টরকে ঈশান এমন হুমকি ধামকি দিয়ে এসেছে, আর কি জন্য ডক্টর অপারেশন করতে গেছে। তবে ঈশানকে দেখে ওখানে একটা অবাক হতেই এরই মাঝখানে ছেলেটা বলতে লাগলো, ভয় পেও না তোয়া, সব ঠিক থাকবে। তোমার আব্বু এত অসুস্থ, একটাবার আমাকে জানাতে, আমি আগে থেকে সব কিছু ব্যবস্থা করে দিতাম। এরই মাঝে শুভ এসে বলল যে ম্যানেজার চলে এসেছে। ঈশান ম্যানেজারের দিকে এগিয়ে গেল। তারপর গিয়ে দাঁড়াতেই লোকটা বেশ খানিকটা আগে। তখন ঈশান একটু স্বাভাবিক কণ্ঠে বলতে লাগলো, শুনুন, এরপর থেকে গুরুত্বপূর্ণ কোনো ক্রিটিক্যালে রোগী আসলে এইটা দেখবেন না যে তার পকেটে কত টাকা আছে কিংবা সে হসপিটালের খরচ মেটাতে পারবে কিনা। আপনি এইটুকু দেখবেন লোকটাকে যেন বাঁচানো যায়। ওপরওয়ালা আমাদের এইটুকু সামর্থ্য দিয়েছে, দু চার দশজনের চিকিৎসা ফ্রিতে করে দিল, তাতে আমাদের কিছু যায় আসবে না। উল্টো আরও এরকম কিছু হলে মানুষ মন থেকে আমাদের জন্য দোয়া করবে। জি স্যার, আমি বুঝতে পারিনি। আসলে বড় স্যার আমাদের এমন কিছু বলে রাখেননি, তাই। আপনাদের স্যারের অবর্তমানে সব কিছু দেখাশোনার দায়িত্ব যেহেতু বর্তমানে আমার, তাই এখন থেকে আমার কথা মতো আপনাদের চলতে হবে। আর হ্যাঁ, হসপিটালের সব নার্স ডক্টর থেকে শুরু করে ছোট বড় পর্যায়ের যত লোকজন আছে তাদের পুরো ফ্যামিলির চিকিৎসা খরচ ফ্রি এখন থেকে, এটা সবাইকে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, যদি কেউ বিপদে পড়ে কিংবা অসহায় হয়ে আমাদের এখানে দ্বারস্থ হয় চিকিৎসার জন্য, আপনারা তাদের চিকিৎসা করাবেন। দরকার হয় সব খরচ আমি বহন করব, তারপরেও যেন কেউ বিনা চিকিৎসায় মারা না যায়। জি স্যার, আমি এরপর থেকে বিষয়টা দেখে নিব। কয়েক ঘন্টার মধ্যেই তোর আব্বুর অপারেশন শেষ হলো। ডক্টর বেরিয়ে আসলে ঈশান ওনার কাঁধের উপর হাত রেখে বোঝালো। ডক্টরও ঈশানকে সরি বলল। ঈশান লোকটার সাথে সিন ক্রিয়েট করার জন্য সরি বললে তারপর আবারও তোয়ার কাছে আসলো। মেয়েটা এখনও চুপচাপ বসে আছে আর বারবার ফুপিয়ে কাঁদছে। ঈশান এসে ওকে কি বলবে জানে না, শুধু একটু স্বাভাবিক কণ্ঠে বলতে লাগলো, টেনশনের কোনো কারণ নেই, আমি ডক্টরের সাথে কথা বলে নিয়েছি। হসপিটালে যত ঝামেলা আছে ওনারা দেখে নেবেন। আর হ্যাঁ, আমার এটা ভেবে খারাপ লাগছে তুমি আমাকে এই বিষয়টা জানাওনি। তোমার আব্বু অসুস্থ অথচ আমাকে জানাতে পারতে। অবশ্য জানাবে বা কেন, তুমি আমাকে কখনোই নিজের বলে ভাবোইনি।
এসবের জন্য আমি নিজেই লজ্জিত তোয়া। আজকে আমি কিছু বোঝার আগে যদি কিছু হয়ে যেত, তার জন্য আমার খুব খারাপ লাগতো। তোয়া এখনও হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছছে। এরই মাঝখানে ঈশানের নাম্বার কোথা থেকে একটা কল আসতেই রিসিভ করতে ওপাশ থেকে অফিসের ম্যানেজার কিছু একটা বললেন। সেটা শুনে বলতে লাগলো, আজকে কি আপনাদের মিটিংটা ডাকতে হলো? আর আমি যে অসুস্থ সেটা কি আপনারা জানেন না? আমি কিছু জানি না স্যার। বড় স্যারকে কল করেছিলাম, তিনি বললেন আপনাকে সবটা সামলে নিতে। আর আপনি নাকি মোটামুটি সুস্থ, তাই পারবেন বললেন তিনি। স্যার আমাকে আরও জানানো, আপনার সাথে কথা বলে নিবে পরে। আমি কি করব স্যার? এত বড় একটা ডিল যদি ক্যান্সেল হয়ে যায়, বড় স্যার রাগ করবেন। পুরো বছরের লাভের অংশটা আমাদের আজকের এই ডিলের সাথেই জড়িয়ে আছে। ডিলটা কনফার্ম না করতে পারলে ঝামেলা হয়ে যাবে স্যার। ঈশান তোয়ার সামনে আসলো। মেহেদি আর শুভকে বলে দিয়ে গেল হসপিটালের যাবতীয় বিষয়ে যেন ওরা দেখে। ওরাও বেশ মাথা নেড়ে হ্যাঁ জানালো। ঈশান ওদের খুব করে রিকোয়েস্ট করলো এখান থেকে কোথাও না যেতে। তারপর ছেলেটা বেরিয়ে গেল। গত দুদিনে আর তোরার সাথে ঈশানের কোনো দেখা হয়নি। অফিসের কাজে দৌড়তে হয়েছে, তাই দেখা করা সম্ভব হয়নি। অন্যদিকে তোয়া বুঝতে পেরেছে ঈশান সুস্থ হয়ে গেছে, তাই ভেবেছে ছেলেটা ঈশানের বাসাতে আর যাবে না। তোয়া নিজে থেকেই আর ঈশানের সাথে যোগাযোগ করেনি। ঈশান কল দিলেও মেয়েটা রিসিভ করেনি। তারপর জানতে পারলো দুদিন বাদেই তোয়া হসপিটালে আসতে শুরু করেছে। ঈশানকে না জানিয়ে তোয়া যে হসপিটালে আসতে শুরু করেছে এটা নিয়ে একটু খারাপ লাগলো, তাই ছেলেটাও হসপিটালের উদ্দেশ্যে চলে যায়। তারপর সবার সাথে কথা বলতে লাগলো। এরই মাঝখানে তোয়াকে ডেকেছিল। মেয়েটা ঈশান ডাকার পর দেখা করেনি, তাই ম্যানেজারকে দিয়ে মেয়েটাকে আবারও ডাকলো। ঈশান কেবিনে বসেছিল। এরই মাঝখানে তোয়া এসে অনুমতি নিতেই ছেলেটা ওকে কেবিনে প্রবেশ করতে বলল। ঈশান মেয়েটাকে সামনে বসতে বললেও দাঁড়িয়ে রইল। আঙ্কেল কেমন আছেন এখন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি জানতে পারলাম হসপিটালের সব খরচটা কি আপনি? এখন আবার ভেবো না তোমাকে দয়া করেছি। তুমি ম্যানেজারের থেকে জেনে নিও, হসপিটালের নার্স থেকে শুরু করে যত কর্মচারী আর দায়িত্ব কর্মদিন ব্যক্তি আছে, সবার পুরো পরিবারের জন্য চিকিৎসা ফ্রি। আর এসব ডক্টর জানতো না, ম্যানেজারও বিষয়টা বুঝতে পারেনি, তাই তোমাকে সেখান থেকে সাহায্য করা হয়নি। আমি এসে বললে ওরা বুঝতে পেরেছিল। তোয়া আরও কিছু বলতে চাইলে আমাকে থামিয়ে দিল। তারপর বলতে লাগলো, আর যদি ভেবে থাকো নিজে থেকে করেছি, তাহলে দায়িত্ব জ্ঞান থেকে করেছি। এখন এর জন্য কি করবে বলো? সব কিছুর জন্য আমি আসলে অনেক কৃতজ্ঞ। আপনি না থাকলে হয়তো আব্বুর অপারেশনটাই হতো না। হঠাৎ করে এরকম হার্ট অ্যাটাক করে বসলো, যার জন্য হার্টের রিং পরানোটা খুব বেশি জরুরি ছিল। এতগুলো টাকা একসাথে দেয়া সামর্থ্য আমার ছিল না। সব মিলিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দিলে তো কাজ হবে না। তাহলে আমার যে তোমাকে চাই, তোমার ভালোবাসাটা চাই তোয়া বেবি। মেয়েটা লজ্জায় মাথা নিচু করে ফেলল। গালগুলো মুহূর্তেই লাল হয়ে উঠল। ঈশান একটু হেসে কথাগুলো বললে তোয়া অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। কিছু বলতে পারছে না। মেয়েটার ঠোঁট জোড়া কাঁপছে, কেন জানি লজ্জা পাচ্ছে। ঈশান বুঝতে পারছে তোয়ার মাঝে অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। ঈশান উঠে দাঁড়ালো। চেয়ারে ভর করে দাঁড়িয়ে আরেক হাত পকেটে রেখে একটু মুচকি হেসে আবারও বলতে লাগলো, তোমার লজ্জাটাই বলে দিচ্ছে যে তুমি অন্তত আর যাই হোক আমাকে ভালোবাসতে শুরু করেছো। তোয়া তুমি নিজেও জানো না তুমি এখন আমাকে ঠিক কতটুকু ফিল করো, কিন্তু নিজের জেদের কাছে অটল থাকতে চাইছো। দেখো আমি সব কিছু মানিয়ে নেব, শুধু একটাবার ভালোবাসো। একটাবার ভালোবাসার কথা প্রকাশ করে সত্যি তোমাকে নিজের সাথে মিশিয়ে নেব। একটাবার বিশ্বাস করো আমায়। তোয়া কোনো কথা বলছে না, তাই ঈশান এসে তোয়ার সামনে টেবিলের উপর বসতেই মেয়েটা উঠে যেতে নিলে ঈশান ওর একটা হাত ধরে ফেলল। তারপর তোয়াকে নিজের দিকে ফেরাতেই মেয়েটা লজ্জায় কুঁকড়ে গেল। একদম চোখ জোড়া বন্ধ করে নিয়েছে। ঈশান ওর হাত ধরে সামনে এনে দাঁড় করালো। মেয়েটার মুখের একপাশে হাত রাখতে তোয়া ভাবলো ঈশান কিছু করবে। সাথে সাথে ঈশানও তোয়ার ভাবনার বিষয়টা বুঝতে পেরে ওর থেকে দূরে সরে গেল আর বলতে লাগলো, ভয় নেই, আমার ভালোবাসার মধ্যে কোনো নোংরামি নেই তোয়া। আমি হালালভাবেই তোমাকে স্পর্শ করব। তবে একটা কথা শুনে রাখো, ভালোবাসি তোমায়, তাই তোমাকে এমনভাবে আমি স্পর্শ করতে চাই না
যার জন্য তুমি আমার জন্য হারাম হয়ে যাও। ঈশান হাজারটা কথা বললেও মেয়েটা যখন কোনো কথা বলল না, তখন ঈশান ওকে রিকোয়েস্ট করতে লাগলো। শেষে ঈশানের কথার পিঠে তোয়া যখন বলতে লাগলো ওর আব্বু আম্মু কিংবা পরিবার কেউ মানবে না, তখন ঈশান ওর হাত ধরে আবারও বলতে লাগলো, যদি আমি পরিবারের সবাইকে রাজি করাই, যদি কেউ তোমাকে মানতে অস্বীকার না করে, তাহলে তুমি আমাকে ভালোবাসবে তো তোয়া? বিয়ে করে নেবে আমায়? না, মানে আসলে আমি জানি না। আমার এত কথার জবাবে শুধু জানো না এই কথাটাই বারবার বললে, তারপরও আমি বিশ্বাস করব না তুমি আমাকে ভালোবাসো না। আর তুমি আমায় না জানিয়ে চলে আসলে কেন? এজন্য কিন্তু আমিও তোমার উপর রাগ করতে পারি। তোবা, আমার রাগ সম্বন্ধে তোমার কিন্তু ধারণা নেই। আমি কিন্তু তোমাকে নিজে থেকে ভালোবেসেছি, মন থেকে চেয়েছি। ঈশান জীবনে যা চেয়েছে আর সেটা পায়নি তেমনটা কখনো হয়নি। জীবনে প্রথমবার তোমাকে ভালোবেসেছি, তাই প্রথম ভালোবাসাকে আমি হারিয়ে যেতে দিতে চাই না। তোয়া, ভুলেও তুমি আমাকে রেখে অন্য কোথাও যাওয়ার কথা চিন্তাও করো না। একটাবার বলো না আমায় ভালোবাসো কিনা? তোয়া ঈশানের কথার জবাবটা দিতে পারল না, কারণ লজ্জায় সেখানে আর থাকতে পারল না মেয়েটা। ছেলেটা ওর হাত ধরে রেখেছিল আর যতবার ভালোবাসি কিনা জিজ্ঞেস করছিল, ততবার তোয়ার পুরো শরীরটা কাঁপছিল। আজকে হঠাৎই তোয়ার অনুভূতিটা এলোমেলো হয়ে আসছিল ভিতর থেকে আবেগটা বেরিয়ে আসছিল। ইচ্ছে করছিল আজকে ভুল করে হলেও একটাবার ঈশানকে জড়িয়ে ধরে ভালোবাসার কথাটা বলতে, কিন্তু নিজের অবস্থা আর পরিস্থিতির কথা বিবেচনা করে তোয়া পারেনি নিজের ভালোবাসাটা কোটিপতি বাবার ছেলেটার সামনে প্রকাশ করতে। ছেলেটাকে বলতে ইচ্ছে করেছিল তোয়াও ওর প্রতি কিছু ফিল করে। তোয়া ঈশানকে ভালোবাসে কিনা জানে না, কারণ এসব নিয়ে কখনো ভাবা হয়নি। তোয়া চলে যেতেই ঈশান মাথা চুলকে আবারও টেবিলের উপরে বসে পড়ল আর ভাবতে লাগলো, মেয়েটা হয়তো ওকে ভালোবাসতে শুরু করেছে। আজকের পর থেকে হয়তো আর চাইলেই তোয়া ওকে দূরে সরিয়ে রাখতে পারবে না। ঈশান চেয়ারে বসে মুচকি মুচকি হাসতে লাগলো আর ভাবলো, যাই হোক, তুমি অন্তত আমাকে আর ফিরিয়ে দিতে পারবে না, সেটা আমি খুব ভালো করে জানি। তোয়া বেবি, তুমি আমাকে ভালোবাসতে শুরু করেছো, সেটা তোমার ব্যবহারে বোঝা যাচ্ছে। জান পাখি, এখন শুধু আব্বু আম্মু আসার পালা, আর তাদেরকে আমি তোমাকে ভালোবাসার কথাটাই বলবো। আজকে থেকে আমার মিশন তোমাকে বারবার শুধু ভালোবাসি কথাটা বলে জানানো। তুমিও যে আমাকে ভালোবাসতে শুরু করেছো সেটা আর বলার কোনো দরকার হবে না। ঈশান সেদিন বাসায় এসে সারপ্রাইজড হলো, কারণ আব্বু আম্মু দেশে এসেছে আর ওরা বাসাতেই। ঈশান আব্বু আম্মুর মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলো তারা কোনো একটা বিষয় নিয়ে চিন্তিত। বিশেষ করে আব্বু ছেলে বারবার জিজ্ঞেস করলেও বলল না। ঈশান আব্বু আম্মুকে দেখে মহা খুশি, ভাবলো কয়েকটা দিন গেলে ওদের তোয়ার বিষয়টা বলে দিবে। ওরা যে আজকে আসবে একটাবার ঈশানকে জানায়ও নি, হয়তো সারপ্রাইজ দিবে ভেবে। আম্মু শুধু এটুকু বলল যে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছে। ঈশান বারবার জিজ্ঞেস করলো আব্বুর মুখটা কালো হয়ে আছে কেন। তারপরও ভদ্রলোক তেমন কিছু বললেন না। ঈশানকে অফিস আর হসপিটালের কথা জিজ্ঞেস করতেই সব কিছু বলল ছেলেটা। দুদিন ধরে যে অফিসে যেতে শুরু করেছে সেটাও বলল। পরদিন সকালে যখন উঠে হসপিটালের দিকে যাচ্ছিল, তখন আম্মু বলতে লাগলো, শুনলাম তোমার চলাচলন আর ঘোরাফেরাটা নাকি সুবিধার নয়। তোমাকে দেখে কিন্তু আমার সন্দেহ লাগছে। দেখো আব্বু, যা ইচ্ছা করো, তবে এমন কিছু করো না যার জন্য আমাদের মান সম্মানটা নষ্ট হয়। ঈশান আম্মুকে আশ্বস্ত করে বেরিয়ে গেল। হসপিটালে এসেই তোয়াকে ছেলেটা কল করতে লাগলো। আধা ঘন্টা যাবৎ বসে আছে, তারপরও মেয়েটা আসলো না। কেন আসছে না মেয়েটা, সেটা নিয়ে ঈশান খুব বিরক্ত। মেয়েটাকে বারবার কল করার পরও নাম্বারটা ব্লক করে রেখেছে, সেটা ঈশান বুঝতে পারল। কিন্তু কেন ব্লক করলো ওকে? কাল অবধিও তো সব ঠিক ছিল, তাহলে কেন আসছে না? মেয়েটা কোনো কিছু নিয়ে রাগ করলো নাকি আবারও? ওর বাবা অসুস্থ হয়ে পড়লো না তো আর বাবাকে রিলিজ করে দেওয়া হয়েছে, ভদ্রলোক সুস্থ আছে। মেহেদি আর শুভকে কল করে জানতে পারলো ভদ্রলোক দিব্যি আর সুস্থ আছে, আর কিছুদিনের মধ্যে হেঁটে চলে বেড়াতেও পারবে। তাহলে মেয়েটার কি হলো? ঈশান নিজেই মেয়েটাকে খুঁজতে ওর ওয়েটিং রুমে আসলো। তো একভাবে বসে আছে। ঈশান মেয়েটার সামনে দাঁড়াতেই তোয়া ওকে দেখে হকচকিয়ে গেল। তারপর বেরিয়ে যেতে নিলেই ঈশান ওর হাত ধরল।
তারপর দু বাহুতে চেপে ধরে বলতে লাগলো, জান পাখি, তোমাকে এমন লাগছে কেন? তোমাকে আমি সেই কখন থেকে ডেকে যাচ্ছি, এতবার করে লোক পাঠালাম, তুমি আসলে না কেন সোনা পাখি? দেখেন নিশান, আপনি যেটা চাইছেন সেটা কখনো সম্ভব না। আমি সব দিক বিবেচনা করেই দেখেছি এটা এটা হওয়া সম্ভব না। তাই আপনি আর এই পাগলামিটা করবেন না। আপনি যদি এগুলো করতেই থাকেন তাহলে আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। মেয়েটার একদিনের আর কয়েক ঘন্টার এরকম বিহেভিয়ার পরিবর্তন দেখে অবাক হলো ঈশান। বারবার ভাবতে লাগলো মেয়েটা আবার কি হলো। ঈশান একটু হাসার চেষ্টা করতেই তোয়া নিজেকে ছাড়িয়ে নিল। কি হয়েছে জান, আমাকে বলো না কি হয়েছে? তুমি তো কাল অবধি ঠিক ছিলে, আর কাল তো আমাকে বলতেই যাচ্ছিলে তুমি আমাকে। ছোট লোক আর বড় লোকের কখনো ভালোবাসা হয় না ঈশান। আপনি ভুল ভেবেছেন। আমি লজ্জা পেয়েছি নিজের কাজের জন্য যে আমি বামুন হয়ে চাঁদে হাত বাড়াতে যাচ্ছিলাম। আপনি কোথায় আর আমি কোথায়? আপনার বাবা মা আমাদের কখনোই মেনে নেবে না। উল্টো আপনি যদি এরকম পাগলামি করতে থাকেন আর আপনার আব্বু আম্মু জানতে পারে এসব, তাহলে এখান থেকে আমাকে বের করে দেবে। আপনি কি সেটাই চাইছেন? এরকম কিছু হবে না জান পাখি, দেখো আমি আব্বু আম্মুকে রাজি করাবো, তার আগে তুমি বলো। তোয়া ভালোবাসার কথাটা যখনই ঈশান উচ্চারণ করতে যাবে আগেই নিজেকে এক ঝটকায় ছাড়িয়ে নিল। মেয়েটা আবারও ঈশানের থেকে দূরে গিয়ে বলতে লাগলো, বাজারের মেয়ে মনে হয় আমাকে? আপনি বারবার কেন এরকম কথা বলছেন? ভালোবাসার লোভ দেখিয়ে কেন কাছে আসতে চাইছেন? আপনি শুনতে পাননি আমি আপনাকে ভালোবাসি না? আই হেট ইউ, আই জাস্ট হেট ইউ। আমি আপনাকে কখনো ভালোবাসিনি আর বাসবও না। আপনাদের মতো বড় লোকের ছেলেদের আমার চেনা আছে খুব ভালো করেই। মিষ্টি মিষ্টি কথা বলে বেড পর্যন্ত নেবেন, আর তারপরে মেয়েদের শরীরটাকে নোংরা করে ছেড়ে দিবেন, তাই না? ঈশান অবাক হয়ে গেল মেয়েটা এমন নিম্নমানের চিন্তাভাবনা দেখে। মেয়েটার এমন নিম্নমানের চিন্তাভাবনা দেখে তোয়া এক গাদা কথা শোনালো ছেলেটাকে। শেষে ওর ভালোবাসাটাকে ছোট করতে দেখে ঈশান ওকে হাতের ইশারায় আর বলতে লাগলো, আমার ভালোবাসাটা এতটা নোংরা ছিল না তোয়া, তুমি যতটা ছোট আজকে বানালে। যাই হোক, আমি বুঝতে পেরেছি কিছু তো একটা হয়েছে। আগে আমি সেটার খোঁজ খবর করব, তারপর তোমার কাছে আসব। যদি সত্যিকারের ভালোবাসি তোমাকে নিজের করে নিব, না হলে কখনো আর আমাকে তুমি চোখের সামনে থেকে দেখতেও পাবে না। ঈশান কথাটা বলেই চোখের পানি নিয়ে বেরিয়ে গেল। সাথে সাথে তোয়া কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ল। মুখে হাত দিয়ে চেপে ধরে কাঁদতে লাগলো। কেন জানি ছেলেটাকে ফিরিয়ে দিয়ে খুব বেশি কষ্ট লাগছে। এত সব বাজে বাজে কথা বলে এখন নিজেরই খারাপ লাগছে। সদ্য জন্ম নেওয়া অনুভূতিটাও আজকে নিজেকেই কবর দিতে হলো। আজকের পর হয়তো ঈশানের সাথে আর কখনোই দেখা হবে না ওর। হয়তো ছেলেটা বেশি বাড়াবাড়ি করলে এখান থেকে বেরিয়ে যেতে হবে। বাসায় ফিরছিল ঈশান, ভেবেছিল আব্বু আম্মুকে বিষয়টা জানাবে, কিন্তু তার আগেই মেহেদি এমন কিছু জানালো যার জন্য ঈশান সারপ্রাইজড হয়ে গেল। বাসায় এসে ঈশান রুমে সব কিছু ভাঙচুর করতে আরম্ভ করলো। ঘণ্টাখানিকের মধ্যে আবু বাসায় ফিরে আসতেই ঈশান বলতে লাগলো, তোয়াকে তোমরা কি বলেছ? কে তোয়া? আর কিসের কথা বলছো তুমি? আমি খুব ভালো করেই বুঝতে পারছি কালকে তোয়া আর আমাকে একসাথে দেখে তুমি অনেক বাজে কথা বলেছো ওকে, তাই না? বাজারের মেয়ের সাথে তুলনা করেছো ওকে। তুমি যাদের সাথে আমার বিয়ের কথা বলেছো তারা কেউ আমার জন্য যোগ্য না, একমাত্র ওই আমার জন্য যোগ্য। আর শুনে রাখো, বিয়ে যদি কাউকে করি আমি ওকেই করব। ঈশান, কিভাবে কথা বলছো তুমি বাবার সাথে? তুমি কি ভুলে গেছো উনি তোমার বাবা হয়? এখনো ভুলে যায়নি উনি আমার বাবা, না হলে আমি এমন কিছু করে ফেলতাম যার জন্য ওনার মনে হতো আমি খুব আদর্শ নিয়ে বড় হয়েছি। ঈশান, চিৎকার করো না আম্মু, ওনাকে জিজ্ঞেস করে দেখো কাল হসপিটালে গিয়ে নিজের মেয়ের বয়সে একটা মেয়েকে গিয়ে কত সব বাজে বাজে কথা বলেছে। একটাবার ওনার মনে হয়নি ওরকম একটা মেয়ে ওনারও থাকতে পারতো? উনি একটা মেয়েকে এত বাজে কথা কি করে বলতে পারলো বাবা হয়ে? একজন মেয়ের বয়সী মেয়েকে এত সব বিশ্রী কথা কেউ বলতে পারে? আমার সেটা ধারণার বাইরে ছিল। যার যেটা প্রাপ্য আমি তাকে বুঝিয়ে দিয়েছি। এখনও ওর ভাগ্য ভালো আমি ওকে চাকরি থেকে বের করে দেইনি। আব্বু, এবার কিন্তু বাড়াবাড়ি করে ফেলছো। আমি তোমাদের বলতে এসেছিলাম আমি ওকে ভালোবাসি, আর আমি খুব শীঘ্রই জানাতামও আমি ওকে ভালোবেসেছি আর বিয়ে করতে চাই। আর কথা বলছো, কিসের কথা বলছো তুমি? সেটা আব্বুকে জিজ্ঞেস করে দেখো। তোমার ছেলে একটা সামান্য নাশ রাস্তার মেয়েকে ভালোবেসেছে, আর সে নাকি তোমার ঘরের বউ হওয়ার যোগ্য বলেছে। আমার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল
তোমার ছেলেকে দেশে পাঠিয়ে। এত সব মেয়েদের দেখলাম যারা কোটিপতি, ওরকম হাজারটা মেয়েকে তোমার ছেলের সামনে এনে দাঁড় করাতে পারি। তাদের মেয়েকে রেখে কিনা শেষে একটা সামান্য আমাদের হসপিটালের একটা নার্সকে তোমার ছেলের পছন্দ হলো। এসব বিষয় শুনে আমি খুবই অবাক হচ্ছি, নিজেরই লজ্জা লাগছে। এটা ভেবে তোমার ছেলে এতটা বকে গেছে, সে সামান্য একটা মেয়েকে ভালোবাসতে গেল। সেজন্য টাকার সাথে সওদা করতে গিয়েছিলে তোমার ছেলের ভালোবাসাকে, তাই না? তুমি না হয় অর্থের লোভে আম্মুকে বিয়ে করেছিলে, কিন্তু আমি। ঈশান, চিৎকার করো না আম্মু, আমি জানি আব্বুর পরিস্থিতিটা ঠিক কেমন ছিল। না হলে ড্রাইভার থেকে কি করে তোমার মতো বড় লোকের মেয়েকে বিয়ে করলো? সামান্য একজন ড্রাইভার কি করে মালিকের মেয়েকে বিয়ে করতে পারে? সব কিছু মিলিয়ে এখন বড় লোক হয়েছে, তো সেজন্য তোমার মনে হচ্ছে এখন অনেক বড় মাপের মানুষ হয়ে গেছে, কিন্তু মনটা ঠিক সেই ছোটই তোমাদের। আম্মু ঈশানের এমন ধারা কথাতে ছেলেকে কষিয়ে একটা থাপ্পড় মারল। সাথে সাথে ঈশান অবাক চোখে তাকিয়ে রইল। আর আব্বু ওকে এক গাদা কথা বলল, আর শেষে বলল, তুমি তুমি আমাকে যা ইচ্ছে তাই বলতে পারো, হ্যাঁ আমি লোভী, কিন্তু দিন শেষে টাকাটাই সব। তুমিও সেটা খুব ভালো করেই বুঝতে পারবে। তোমাকে যদি এখন ত্যায্যপুত্র করে দেই আর এই বাসা থেকে বের করে দেই, তুমি ওকে নিয়ে কোথায় গিয়ে থাকবে? তোমার না আছে কোনো পরিস্থিতি, আর আব্বু আম্মু ছাড়া তুমি যে শূন্য সেটা তুমি নিজেও খুব ভালো করে জানো। আব্বু, তুমিও শুনে রাখো, যতদিন পর্যন্ত না নিজে গিয়ে ওদের বাসায় আমার সাথে ওর বিয়েটা ঠিক করবে আর বিয়ের প্রস্তাব দেবে আর ওর কাছে মাপ চাইবে, ওর পুরো পরিবারকে রাজি করিয়ে ওকে এই বাসার বউ করে আনার প্রতিশ্রুতি না দিবে, আর যতক্ষণ পর্যন্ত বিয়ে না হবে ততক্ষণ পর্যন্ত আমি এই বাসাতে থাকবো না। নাম, যশ, সম্পদ, প্রতিপত্তির লোভে তোমরা খুব বেশি অহংকারী হয়ে গেছো আব্বু। তোমাদের মানুষের ওপর থেকে আস্থা, বিশ্বাস আর তাদের প্রতি যে সম্মানটা উঠে গেছে। আজকের পর থেকে আমি আর এই বাসায় থাকবো না, আর না তোমাদের সাথে আমার দেখা হবে। যদি কোনো দিন দেখা হয় সেটা তোমার পরিশুদ্ধি আর এই অন্যায়ের প্রায়শ্চিত্ত করার মধ্যে দিয়েই হবে। বিয়ে যদি কাউকে করি তাহলে তোয়াকেই করব, যদি না করি তাহলে আমার শেষ দেখবে তোমরা। এত বড় লোকের ছেলে হওয়ার পর থেকেও আমি কখনো তোমাদেরকে এমন কোনো কথা আমার দিকে কিংবা আঙ্গুল তুলতে দেইনি যার জন্য তোমরা বলবে যে বড় লোকের ছেলে হয়ে আমি বকে গেছি। কিন্তু এখন থেকে তোমরা দেখবে এই ঈশান চাইলে কতটা খারাপ হতে পারে। কথাটা বলেই হাতে থাকা ফোনটা ছুঁড়ে ফ্লোরের সজোরে আছাড় মারতেই সেটা গুরুতর হয়ে গেল। সেটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। ছেলে বাসা থেকে বেরিয়ে যেতে গেলেই আম্মু পিছন থেকে ডাকতে লাগলো। তারপরও যখন শুনলো না, তখন আব্বু বলতে আরম্ভ করলো, যেতে দাও ওকে, বুঝতে দাও বাইরের দুনিয়াটা ঠিক কতটা কঠিন। আমরা ছাড়া যে ওর কেউ নেই, আর শূন্য পকেটে যে এরকম মেয়ের যে ওকে ভালোবাসবে না সেটা ওকে বুঝতে দাও। তারপর ঠিক হয়ে দেখবে সুরসুর করে বাসায় আসবে আর সব কথা মেনে নেবে। এটা তুমি কি করলে? একমাত্র ছেলেকে এইভাবে বাসা থেকে বের করে দিতে বাধ্য করলে? ও কি চেয়েছিল? একটা মেয়েকে ভালোই তো বেসেছিল। ভালোবাসার কাছে এসব টাকা পয়সা যে খুব বেশি বড় নয় সেটা তো তুমিও জানতে। তাহলে তোমাকে আমি কেন বিয়ে করেছিলাম বলো? দেখো শাইলা, তুমি বুঝতে পারছো না, ও আবেগের বশে এরকম কথা বলছে তাই। ব্যাস, তোমার সাথে আমার আর কোনো কথা নেই। এরপর যদি কোনো কথা হয় সেদিন হবে যেদিন আমার ছেলেকে তুমি ফিরিয়ে আনবে, আর যেদিন ও হাসি মুখে এসে বাসায় ফিরে আসবে সেদিনই তোমার সাথে আমার কথা হবে। তার আগে তুমি আমার সাথে এক মুহূর্ত পর্যন্ত কথা বলতে পারবে না। ব্যাস। ভদ্রলোক পড়ে গেলেন বিপাকে। ভাবলেন সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক আর হলো কোথায়? ওই দিনের পর থেকে ঈশানার বাসায় আসলো না। ফোনটা তো আগেই ভেঙে দিয়ে গিয়েছিল, আর বাকিগুলো বাসায় রেখে গিয়েছিল। তাই আর বাসার কারো কিংবা বন্ধুরা ওর সাথে কোনো যোগাযোগ করতে পারেনি। আর সবার আড়ালেই লুকিয়ে বাসা থেকে বের হতো ছেলেটা। ওই দিনের পর থেকে কোথায় থাকে, কি করে, কিভাবে চলাফেরা করে নিজেও জানে না। তবে অ্যাকাউন্টে যত টাকা ছিল সব মদের আর নেশার পিছনে খরচ করতে লাগলো। সেদিনের পর থেকে মেহেদি শুভর সাথে ছেলেটার কোনো যোগাযোগ করেনি। জানে ওদের সাথে যোগাযোগ করলে আব্বু আম্মুর সাথে যোগাযোগ করে ওকে বাসায় পৌঁছে দেবে। আর ঈশান বাসা থেকে বেরিয়ে আসার পর ওদের ফার্ম হাউসে চলে গিয়েছিল। এদিকে আব্বু আম্মু ওই ফার্ম হাউসের কথার বিষয়টা ভুলেই গেল। ছেলেকে না পেয়ে আম্মু সারাদিন ছেলের কথা বলে আর মাঝে মাঝে কান্নাকাটি পর্যন্ত করে।
আব্বু চেষ্টা করলেও ঈশানের খোঁজ খবর নেওয়ার, কিন্তু কোনো কাজ হলো না। ছেলেটা কোথায় থাকে, কি করে, ব্যবসায়ীর কাজের জন্য সেদিকেও নজর দিতে পারছে না। শেষে পত্রিকায়, এমনকি টিভি নিউজে দেখানো পর্যন্ত হলো। একই শহরে থেকেও ছেলের খোঁজ পাচ্ছে না। ঈশান লোকচক্ষুর আড়ালে থাকে, নাইট ক্লাবে গিয়ে নেশা করে, বাসায় ফিরত সে মাঝরাতে, আবার সেই দুপুরের দিকে ঘুম থেকে উঠে আবার সে একই কাজ। ইচ্ছে হলে খাবার খেত, না ইচ্ছে হলে আবার শুয়ে থাকতো। সারাদিন শুয়ে বসে এগুলোই করত। সেদিনের পর থেকে তোয়ার সামনে নিজেই লজ্জায় যেতে পারেনি ঈশান। আপু এরকম সব বাজে বাজে কথা তোয়াকে আগে বলেছে, আর যখন প্রতিজ্ঞা করে নিয়েছে আবু যদি কখনো তোয়াকে ওর বউ করে, ও বাড়িতে নিয়ে যায় আর ওর কাছে মাফ চাই, তাহলে ও বাড়িতে ফিরে যাবে, না হলে আর কখনো ফিরে যাওয়ার কথা কল্পনাও করবে না। কিন্তু ঈশানের সেই ধারণাকে পাল্টে দিল। ভাবল যে আপু হয়তো কখনো ওকে এসব বিষয়ে কথা বলতেও আসবে না, আর কোনো খোঁজ খবরও করবে না। কারণ 1 মাস পেরিয়ে যাওয়ার পরে যখন ওর খোঁজ খবর পেয়েও কোথাও এখানে আসেনি, ঈশান ভাবলো এখান থেকে চলে যাওয়া উচিত। কারণ যে কোনো সময় এখানে আপু না আসলেও আম্মু চলে আসতে পারে। 1.5 মাসের মাথায় ঈশান ফার্ম হাউস থেকেও বেরিয়ে আসে। সেদিন রাত 3টার দিকে বাসার দিকে ফিরছিল। আজকে সাথে গাড়িও নেই। আবুর দেওয়া সব জিনিসপত্রগুলোই ফার্ম হাউসে রেখে চলে এসেছে। ঈশান জানেও না যে আব্বু আম্মু ফার্ম হাউসে গিয়ে ওর খোঁজ খবর করেছে। অবশ্য শেষ 10 দিনে ছেলেটা ফার্ম হাউসেও যায়নি, আর সেই জন্য ওর খোঁজ খবর পায়নি। রাতে যখন হেঁটে হেঁটে একটা রাস্তার মাঝখান দিয়ে ঢুলতে ঢুলতে ফিরছিল, তখনই একটা গাড়ি খুব জোরে হর্ন বাজাচ্ছিল। হাঁটার মতো পরিস্থিতি ছিল না ছেলেটার। রাস্তার এদিকে ওদিকে করতে করতে শেষে গাড়ির সাথে ধাক্কা খেয়ে রাস্তার এক সাইডে গিয়ে পড়ে থাকলো। আঘাতটা গুরুতর না হলেও শরীরের অবস্থার অবনতি আর এরকম নেশা করার কারণে সেন্সলেস হয়ে পড়ে। পরদিন যখন জ্ঞান ফিরল, আর পরদিন ফিরেছে কিনা কিংবা কতদিন পরে ফিরেছে জ্ঞান, সেটাও ঈশান জানে না। তবে যখন ফিরলেও বুঝতে পারল হসপিটালের বেডে শুয়ে আছে, তবে আশেপাশে কেউ নেই। ঈশান ভেবেছিল মরে গেছে। এই বুঝি সব কিছু শেষ হয়ে গেল, আর বোধহয় তোয়ার আর মায়াবী মুখখানা দেখা হলো না। হসপিটালে কারা আনলো তাহলে? কিন্তু কে কাঁদছে? কই, আশেপাশে তো কাউকে দেখা যাচ্ছে না। তাহলে কি আম্মু কাঁদছে? না, আম্মুর কণ্ঠ তো এরকম না। বিষয়টা ভেবেই ছেলেটা আশেপাশে তাকানোর চেষ্টা করলে বুঝতে পারল পুরো শরীরটা ব্যথায় জর্জরিত। আবার আগের মতো কি সেই একই অবস্থা হলো? কই না তো, হাত পা নড়াতে পারছে। আশ্চর্য, কি বুকের উপর এত ভারী ভারী লাগছে কেন? ঈশান বুকের দিকে তাকালেই দেখলো বুকের উপর কেউ একজন মুখ গুজে দিয়ে শুয়ে আছে, আর সেই হয়তো ফুপিয়ে কাঁদছে। কিন্তু এই মেয়েটা কে? বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল ছেলেটা। তারপর মনে হতে লাগলো এবার অন্তত দেখা উচিত মেয়েটাকে। ঈশান মেয়েটার মাথার উপর হাত রাখতেই খেয়াল করলো ওর কান্নাটা থেমে গেছে। মেয়েটা চমকে উঠল ঈশানের এরকম রেসপন্স পেয়ে। হয়তো বুঝতে পারলো ছেলেটার জ্ঞান ফিরেছে। সাথে সাথে ঈশানের দিকে চোখ মেলে তাকাতেই ও বুঝতে পারলো কি, এ তো তোয়া। মেয়েটাকে দেখে ঈশান যেন জীবনের সবচেয়ে বেশি অবাক হলো। ঈশান হাতটা ওর মাথার উপর থেকে সরিয়ে ফেলল। সাথে সাথে তোয়া ঈশানের একটা হাত ধরে উঠে বসলো। তারপর হাতে কিছুক্ষণ চুমো খেয়ে কেঁদে কেঁদে বলতে লাগলো, সেদিনের ওই ব্যবহারের জন্য আমাকে মাফ করে দিন না প্লিজ। আর কখনো আপনাকে ছেড়ে কোথাও যাব না, বিশ্বাস করেন ঈশান। আমি এরকম কিছু করতে চাইনি জানেন তো, কিন্তু আঙ্কেল এরকম করে বললো, আব্বুকে ছোট করে, আর আপনাকে আমার বিষয়ে বললো আমি নাকি আপনার হাতের খেলার পুতুল ছিলাম। যে কোনো সময় আপনি আমাকে ছেড়ে চলে যাবেন, আর কখনো নাকি আমাকে ভালোবাসবেন না। তাই ঈশান কিছু বলল না, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। তো আবারও ফুপিয়ে কেঁদে উঠল, বলতে লাগলো, আপনি আমাকে ভুল বুঝছেন তাই না? কথা বলছেন না আপনি, তার মানে আপনি আমার উপরে রাগ করে আছেন ঈশান। ঈশান একটু হাসার চেষ্টা করলো। চোখ মুখের হায়, কি বেহাল অবস্থা। চুল দাড়িগুলো বড় হয়ে গেছে, তার উপর আবার চোখের নিচে কালি পড়ে গেছে। রাতে হয়তো ঘুমোয় না, প্রত্যেক রাতে জেগে বাহিরে বসে থাকে আর মদ গিলতে থাকে। এখনও শরীর থেকে সেই মদের গন্ধ ছড়াচ্ছে। তো আবারও ঈশানের হাতে চুমো খেলো, আর ঈশান ওর গালে হাত রেখে বলল,
আমি তোমাকে ভুলিনি সোনা পাখি, কিন্তু তুমি এখানে আসলে কি করে? আমি তো তোমার সামনে আর কখনো আসতে চাইনি, কারণ আব্বু আম্মু এমন একটা কাজ করেছে যার জন্য। আঙ্কেল আন্টি আমাদের বাসায় গিয়েছিল কাল আপনার যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপর সকালে আপনাকে হাসপাতালে আনা হলে আমি আন্টি অনেক কান্নাকাটি করেছে, তাই তো আঙ্কেল কি আমার বাসায় গিয়ে সবাইকে রাজি করিয়েছে আর সরি বলেছে আব্বু আব্বু কি সবের জন্যই। সেই জন্যই তুমি দেখতে এসেছো আমাকে? দেখা হয়ে গেছে, এবার চলে যাও। ঈশানের কথাতে মেয়েটা আবারও ফুপিয়ে উঠতে লাগলো। ঈশান বেশ খানিকটা অবাক চোখে তাকিয়ে থেকে বলল, কি হলো, এরকম করে কাঁদছো কেন? তুমি তো আমাকে দেখতে এসেছিলে, তাই না? তোমাকে আমি কোনো দোষ দিচ্ছি না, তুমি চলে যাও। তোমার এখানে থাকা ঠিক হবে না। বড় লোকের ছেলে তোমাকে কখনো ভালোবাসতে পারে না, কারণ বড় লোকের ছেলেদের মনই হয় না। আপনি এমন করে কথা বলছেন কেন? আমি তো তখন বুঝতে পেরেছিলাম আর বলেও দিতাম দু একদিনে আমার সব অনুভূতির কথাগুলো জানিয়ে দিতাম, কিন্তু আপনার আব্বুই। আমি ওনার কথা শুনতে চাইছি না। তোমার ইচ্ছা হয়েছে এসেছো, এবার আমার ইচ্ছে মতো এইখান থেকে চলে যাও। আমি আমি আপনাকে ছেড়ে যাওয়ার জন্য আসিনি ঈশান, আমি তো আপনাকে ভালোবাসি তাই। কিন্তু ওরা কেউ মানবে না তো তোয়া। তুমি চলে যাও, আর ওরা না মানলে তুমি তো আমায় ভালোবাসবে না। তাই এখানে থাকার তোমার কোনো দরকার নেই। যে আমাকে ভালোবাসার পরেও স্বীকার করেনি, যে আমার ভালোবাসাটাকে ছোট করে দেখেছে, আমি নাকি তাকে ভালোবাসি না, বাজারের মেয়ের সাথে তুলনা করেছে নিজেকে, তার ভালোবাসার কোনো দরকার নেই আমার। যাও যাও, চলে যাও। দেখতে এসেছিলে, দেখা হয়ে গেছে, এখন আসতে পারো তুমি। ঈশানের এমন কথাতে তোয়া ফুপিয়ে উঠল। এরই মাঝখানে আব্বু আম্মু আর তোয়ার আব্বু আম্মু ভিতরে ঢুকলো, আর আব্বু বলতে লাগলো, আমি সব মেনে নিয়েছি ঈশান। আমি বুঝতে পারিনি যে তুমি ওকে কতটা ভালোবাসো। আমি ভেবেছিলাম তোমাদের সম্পর্কটাও হওয়াটা সম্ভব না, তাই এরকম করে বলে ফেলেছিলাম। তার জন্য আমি মাপ চাইছি আব্বু। আমি তোমার ভালোবাসাকে তোমার কাছে ফিরিয়ে দিয়েছি, তোমাদের বিয়ে ঠিক করে দিয়েছি, তোমাকে আর এলোমেলো হতে হবে না। আমি সব মেনে নিয়েছি। ঈশানকে শতবার বোঝানোর পরেও ছেলেটা বাবার সাথে কোনো কথা বলল না। শেষে আম্মু ওদের স্পেস তৈরি করে দেওয়ার জন্য সবাইকে নিয়ে বেরিয়ে গেল। এবার তোয়া ঈশানের পাশে শুয়ে পড়ল। ছেলেটা কোনো কথা বলছে না, তাই তোয়া ওর একটা হাত বালিশের উপর রেখে সে হাতের উপর মাথা রেখে শুয়ে পড়ল। তারপর ওর বুকের কাছে মুখটা এনে ওর মুখের দিকে তাকিয়ে রইল। ঈশান অন্য হাতে ওর মুখের পাশে রেখে কপালে আলতো করে ঠোঁট চোরা ছোঁয়াতেই তোয়া কিছুটা কেঁপে উঠল আর ঈশানকে জাপটে জড়িয়ে ধরল। ঈশানও ওর মাথাতে হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, বুঝতে পারিনি তোমাকে এত কষ্ট দিয়ে ফেলবো। কষ্টের পরে যে আপনাকে পেলাম। আই লাভ ইউ সোনা পাখি। তোয়া ঈশানের বুকের মধ্যে মুখ লুকিয়ে শুধু বলল, আই লাভ ইউ টু। ভালো থাকুক ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।